তাহলে আজকে কততম ক্লাস চলে আমাদের? ওকে, আমরা একটা মেনে নিচ্ছি, প্রবলেম নেই। ঠিক আছে, আমরা কিন্তু আজকে নতুন অধ্যায় করবো, তাই না? আমাদের মোটামুটি ভাবে সেল শেষ হয়ে গেছে। ঠিক আছে, জীবদেহের গঠন এবং কাজের একককে কি বলে? সেল বলে। আমরা বলছিলাম সেলটা আমাদের জন্য খুবই ভাইটাল। কেন ভাইটাল? কারণ আমাদের শরীরে যত রোগ হয় সব রোগগুলো কোথায় হয়? সেলে হয়। যত রোগ হবে, এখানে যদি কিছু রোগ হয় কোথায় হবে? টিস্যুতে হবে। আর টিস্যু কি দিয়ে তৈরি? সেল। তার মানে সেলে সকল রোগ হয়। আমরা সেলটা মোটামুটি ভাবে পড়ার চেষ্টা করেছি। এরপরে কি করলাম? টিস্যু। ঠিক আছে, তাহলে কি টিস্যুটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই সেল দিয়ে কি তৈরি হয়? টিস্যু তৈরি হয়। টিস্যু হচ্ছে এক গ্রুপ অফ সেল, তাই না? এখন আমরা কি সেল এবং টিস্যু দিয়ে আলটিমেট তৈরি হয় কি? অর্গান, তাই না? অর্গান তৈরি হয়। আর অর্গান দিয়ে কি তৈরি হয়? সিস্টেম। সিস্টেম দিয়ে কি তৈরি হয়? অর্গানিজম বা আমাদের হিউম্যান বডি, তাই না? আমরা সরাসরি বলতেছি হিউম্যান বডি, যেহেতু হিউম্যান বডিটা আমরা পড়বো। এখন কথা হচ্ছে আলটিমেট আমরা কিন্তু আসছি হিউম্যান বডি পড়ার জন্য। কিসের জন্য? কারণ আমরা হিউম্যান বডির রোগ আইডেন্টিফিকেশন করবো, ওই রোগটাকে ওষুধ দিয়ে কি সারাবো, তাই না? তাহলে আমি যদি ওষুধ শিখতে যাই, ওষুধ কিসের জন্য শিখবো? রোগের জন্য। কারণ আমার শরীরে রোগ না থাকলে আমি ওষুধ খেতাম? আমার যদি রোগ না হয় আমি ওষুধ খাবো? তাহলে ওষুধের পূর্ব শর্ত কি? রোগ। রোগটা আমার জন্য ওষুধের চেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাই না? এখন আমি যদি রোগটা বুঝতে চাই, রোগটা হচ্ছে কোথায়? শরীরের মধ্যে। তাহলে কথা হচ্ছে আমার শরীরের মধ্যে রোগ হচ্ছে, আমি যদি শরীরটাই না বুঝি তাহলে রোগও আমি ভালো করে বুঝবো না। আর রোগ যদি না বুঝি আমি ভালো ওষুধ কখনোই দিতে পারবো না। ঠিক আছে, তার মানে আমার রোগ বোঝার জন্য শরীরের কোন অর্গানটা কোথায় আছে, আমার লিভার কোথায় থাকে, লিভারের কাজ কি, বোন দিয়ে বোনগুলোর নাম কি, কোন বোনটা কোন জায়গায় থাকে, তাই না? কোন অর্গানটা কোন জায়গায় থাকে, কিডনি কোথায় থাকে, লিভার কোথায় থাকে, লাংস কোথায় থাকে, এগুলো আমার কি লাগবে? জানা লাগবে। এবং এগুলো কিভাবে তৈরি, ঠিক আছে, এটাও আমার কি জানা লাগবে। যদি আমি এগুলো জানি তাহলে কি ওই অর্গানের রোগগুলো আমি ধরতে পারবো। আমার হেপাটাইটিস হচ্ছে, হেপাটাইটিস কোথায় হয়? লিভারে হয়। তাহলে লিভার সম্পর্কে আমার কোনো ধারণাই নাই, হেপাটাইটিস সম্পর্কে আমি বুঝবো কিভাবে? আমার জন্ডিস হয়েছে, জন্ডিস কি? লিভার রোগের একটা লক্ষণ। জন্ডিস কিন্তু কোনো রোগ না, জন্ডিস কি? লিভার রোগের একটা লক্ষণ। জন্ডিস হওয়া মানে কি? আপনার লিভার ভালো অবস্থাতে নাই। ঠিক আছে, যেমন ক্রিয়েটিনিন, সিরাম ক্রিয়েটিনিন লেভেল কিডনি রোগের একটা কি লক্ষণ। যদি আপনার ক্রিয়েটিনিন লেভেল বেশি থাকে আমরা বুঝবো কি আপনার লিভার খারাপ? বুঝবো আপনার কি কিডনিতে সমস্যা আছে। ক্লিয়ার না? তার মানে কি আমাদের জন্য রোগ বোঝার জন্য বডিটা ইম্পর্টেন্ট। আমরা সেকেন্ড সেমিস্টারে কি করবো? রোগগুলা পড়বো, অনেকগুলা রোগ পড়বো আমরা। এখন ওই রোগগুলা যদি আমরা পড়তে যাই, প্রত্যেকটা রোগ নির্দিষ্ট সিস্টেমে হচ্ছে, তাই না? স্টোমাকের রোগগুলা আর লিভারের রোগগুলা এক না। স্টোমাকের রোগের লক্ষণ আর লিভারের রোগের লক্ষণ কি এক না। চোখের রোগ, আমি যদি চোখের অ্যানাটমি ফিজিওলজি না জানি, আমি আপনাকে বলতেছি কনজাংটিভাইটিস হচ্ছে, তাই না? এখন কনজাংটিভাটা কি এটা আমি আপনাকে বলতেছি না, আমি আপনাকে বলতেছি নাইট ব্লাইন্ডনেস হচ্ছে। নাইট ব্লাইন্ডনেস কেন হয়? ঠিক আছে, নাইট ব্লাইন্ডনেস কেন হয় স্যার বলেন? রাত ছাড়া কেন হয়? রাত কানা কেন হয়? রাত বলেন ভিটামিন এর অভাবে রাত কানা হয়। এটা আমরা একদম ছোটবেলা থেকে পড়ে আসছি। এখন এইটুকু নলেজ ছোটবেলার জন্যই প্রযোজ্য। যখন আমরা মেডিকেল সেক্টরে আসছি আমাদেরকে বড় হইতে হবে। ভিটামিন এর অভাবে রাত কানা হয় এইটুকু সবাই জানে। আমরা কি জানবো? ভিটামিন এর অভাবে রাত কানা কেন হয়? কারণ আমি চিকিৎসা করবো যে, যদি আমি কেন হয় না জানি চিকিৎসা করতে পারবো না। ভিটামিন এর অভাবে রাত কানা কেন হয় সহজভাবে যদি বলি, রাত কানা মানে কি? রাতের বেলায় শুধু চোখে দেখে না, তাই কি দিনের বেলায় অন্ধকারে সে চোখে দেখবে না, কম আলোতে সে চোখে দেখবে না। তাহলে এটা যদি আপনি বুঝতে চান আপনাকে কি চোখের অ্যানাটমি ফিজিওলজি বুঝতে হবে। অ্যানাটমি ফিজিওলজি কি? আমাদের চোখের যত রকমের প্রতিবিম্ব আছে কোথায় যেয়ে পড়ে? রেটিনার মধ্যে যেয়ে পড়ে। যত প্রতিবিম্ব আছে সব যে পড়ে কোথায়? রেটিনার মধ্যে। রেটিনার থেকে একটা কি ইলেকট্রিক ইম্পালস তৈরি হয়, সেটা আমার ব্রেনে নিয়ে যায়। ক্লিয়ার কি না? দেখেন আমরা কিন্তু সবসময় অতীতে বাস করি, এটা আপনাকে সবসময় মনে রাখতে হবে। আমরা সবসময় অতীতে বাস করি। এই যে আমি ক্লাস নিচ্ছি না, এই ক্লাসটা আমি যখন শুরু করছি, আপনি যখন দেখছেন আমি শুরু করছি, অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে তা থেকে কি 0.8 মাইক্রোসেকেন্ড আগে আমি ক্লাসটা শুরু করছি। ঠিক আছে, আমার চোখের এটা দেখতে কি যে কোনো জিনিস দেখতে 0.8 মাইক্রোসেকেন্ড লাগে। তার মানে আমি যদি এক তুলছি, যে আঙুলটা আপনি দেখছেন এটার জন্য 0.1 মাইক্রোসেকেন্ড পরে আপনি দেখছেন। কারণ কি এরকম করার পর এটা আপনার চোখে গেছে, চোখে রেটিনার উপর প্রতিবিম্ব পড়ছে, রেটিনা থেকে ইলেকট্রিক ইম্পালস তৈরি হয়েছে, এটা ব্রেনে গেছে, ব্রেনে যাওয়ার পরে আপনি দেখছেন। যদি ব্রেন পর্যন্ত না যেত আমরা কি
দেখতাম না। তাহলে এই যে সময়টা, এই সময়টা কত 0.08 মিলি সেকেন্ড, বাট এটা তো একটা সময়, তার মানে কি কাজটা কিন্তু অতীতে হয়ে গেছে, এরপরে আমি কি দেখতেছি। আলটিমেট আমরা সবাই কি অতীতেই বাঁচি। হ্যাঁ, বস্তু থেকে আলো আপনার চোখে পড়তেছে, ধরেন বস্তু থেকে আলো আমার চোখে পড়তেছে, এখন চোখে দিকে তো আর বেড়ে যাচ্ছে না, দেখেন চোখের রেটিনার উপরে পড়তেছে, রেটিনা থেকে কি এক ধরনের ইম্পালস তৈরি হচ্ছে, ওই ইম্পালসটা কি অপটিক নার্ভের মাধ্যমে বেড়ে যাচ্ছে, এরপরে কিন্তু আমি জিনিসটা দেখতেছি। আর একটা জিনিস মনে রাখেন, আমি যখন কোনো জিনিস দেখি আমাদের আলোচনার বাইরে, এরপরেও কি মাঝে মাঝে আলোচনার বাইরে অনেক জিনিসকে আমাদের আলোচনা করা লাগবে। এটা একটা মানুষ, যদি আমি এটা চোখ থেকে দেখি, এটা চোখের রেটিনা, তাহলে আলোটা যে পড়বে কিভাবে, এইভাবে, তাহলে এখানে কি দেখবো, আমি তার মাথা দেখবো, একটু পরে তার দুটা হাত দেখবো, একটু পরে কি তার দুটা পা দেখবো। তার মানে আমি যদি চোখ থেকে আপনাকে দেখি, আপনারা সবাই কি আছেন, উল্টা হয়ে আছেন। এরপরে কি এখানে একটা ইলেকট্রিক ইম্পালস তৈরি হবে, ইম্পালসটা কি একটা অপটিক নার্ভ আছে আমাদের, তাই না? এই অপটিক নার্ভের মাধ্যমে কি ব্রেনে যাবে, ব্রেনে যাওয়ার পর ব্রেন এটাকে কি করবে, সোজা করে দিবে, তার মানে ব্রেন থেকে আমি এটা দেখতেছি। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই অ্যাক্টিভিটির জন্য সময় লাগে 0.0 মিলিমিটার, মাইক্রো মিলিমিটার, কিন্তু এটা তো একটা সময়, আমরা এই সময়টা আমাদের কাছে কি কিছু লাগেই না। আমি যখন এরকম করে ঘুরাই কি মনে হচ্ছে যে সমস্ত জিনিসটা গোল, তাই না? সমস্ত জিনিসটা গোল মনে হচ্ছে না, কিন্তু বাট এটা কি আসলেই গোল? প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা সময় কি আলাদা আলাদা জায়গায় এটা ছিল, বাট আমার চোখের কি সেই ক্যাপাসিটিটা না, চোখ পুরোটাই একই জায়গায় দেখতেছে। ঠিক আছে, আমরা সবসময় অতীতে বাস করি, কারণ আমরা যে কোনো জিনিস দেখি ওটা ঘটে যাওয়ার 0.8 মিলি সেকেন্ড পরে দেখি জিনিসটা। ওকে, তাহলে দেখেন আজকে থেকে আমাদের শুরু হবে নতুন একটা পড়া, সেটা হচ্ছে কি সিস্টেম, তাই না? আমরা কি করেছি, সেল করেছি, টিস্যু করেছি, এখন আমরা কি করব, সিস্টেম করব। সিস্টেম যখন আমরা করব, অর্গানগুলো কি প্রত্যেক সিস্টেম আলাদা আলাদা অর্গান দিয়ে গঠিত না? তাহলে যে সিস্টেম যে অর্গান দিয়ে গঠিত, ওই অর্গানের সিস্টেম, ওই অর্গানগুলোকে আমরা ওই সিস্টেমের সাথে সাথে করে ফেলবো। ক্লিয়ার কিনা এতটুকু? তাহলে আজকে থেকে আমাদের শুরু হবে মাসকিউলো স্কেলিটাল সিস্টেম। মাসকিউলো স্কেলিটাল সিস্টেম মানে সহজভাবে বললে কি কঙ্কাল তন্ত্র। সিস্টেমের বাংলা হচ্ছে কি তন্ত্র। তাহলে আজকে থেকে আমরা কি কঙ্কাল তন্ত্র পড়া শুরু করব। ক্লিয়ার কিনা? মাসকিউলো স্কেলিটাল সিস্টেম। তাহলে কঙ্কাল তন্ত্রের প্রধান অর্গানে হচ্ছে কি বোন, বোন মেরু, তাই না? কার্টিলেজ, এগুলো হচ্ছে কি কঙ্কাল তন্ত্রের প্রধান অর্গান। আচ্ছা, তাহলে কঙ্কাল তন্ত্র যদি আমি পড়তে যাই, প্রথমে আমাকে তিনটা জিনিস নিয়ে বুঝতে হবে যে কঙ্কাল তন্ত্র কি কি বিষয় নিয়ে আলোচনা করে। কঙ্কাল তন্ত্র তিনটা বিষয় নিয়ে আলোচনা করে। কি কি? মাসকিউলোস্কেলিটাল সিস্টেম তিনটা বিষয় নিয়ে আলোচনা করে। তাহলে কঙ্কাল তন্ত্র পড়তে হলে আমাকে তিনটা বিষয় পড়তে হবে। এক নম্বর হচ্ছে কি অস্টিওলজি, দুই নম্বর হচ্ছে কি আর্থোলজি, তিন নম্বর হচ্ছে কি বায়োলজি। দেখেন আমাদের কঙ্কাল তন্ত্র কয়টা জিনিস নিয়ে গঠিত? তিনটা জিনিস নিয়ে গঠিত। কি কি? অস্টিওলজি মানে কি অস্থি, মানে বোন, স্টাডি অফ বোন। তাহলে কঙ্কাল তন্ত্রের মূল আলোচ্য বিষয়টা কি হবে? স্টাডি অফ বোন। হিউম্যান বডিতে কতগুলো বোন আছে? 206টা বোন আছে। আমরা এখানে 206টা বোনের নাম মুখস্থ করব। ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখন আমি যদি বলি যে আমার কি বলবো যে আমার শোল্ডার জয়েন্ট কি কি বোন দিয়ে তৈরি, এটা আপনাকে পারতে হবে এজ এ মেডিকেল পার্সোনাল হিসেবে। ঠিক আছে, আমার থায়ে কি বোন থাকে এটা আমার পারতে হবে। আমার জয়েন্টে কি কি বোন আছে এটা আমার কি পারতে হবে। তার মানে আমার শরীরে টোটাল বোন আছে কয়টা? 206টা। অ্যাডাল্টদের শরীরে 206টা বোন থাকে। এই 206টা বোনের নাম অবশ্যই কি আমার মুখস্থ করা লাগবে। আপনি ভাবতেছেন এত 206টা বোনের নাম কেমনে মনে রাখবো? বাস্তবতা হচ্ছে কি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মনে আছে, আমাদেরও মনে থাকবে। ঠিক আছে, এখন মনে হচ্ছে কিভাবে মনে থাকবে, কারণ কি আমরা ভাবতেছি 206টা বোন মুখস্থ করারও কি নিয়ম আছে। যখন ওই নিয়ম অনুযায়ী মুখস্থ করবেন এটা কি আলটিমেট এমনিতে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, আর নিয়মটা আমরা বলবো কোথায়? ক্লাসে, তাই না? তার মানে আপনি যদি ক্লাসে আসেন 206টা বোন আপনার অলরেডি মুখস্থ থাকবে। ঠিক আছে, কষ্ট করা লাগবে না, ক্লাসে মুখস্থ হয়ে যাবে, বাসায়ও পড়তে হবে না। ওকে, তাহলে প্রথম কথাটা হচ্ছে কি অস্টিওলজি। অস্টিওলজিতে আমরা কি নিয়ে আলোচনা করব? বোন নিয়ে আলোচনা করব। এরপরে কি আছে? আর্থোলজি। প্রত্যেকটা বোনের মধ্যে কি আছে? জয়েন্ট আছে। তাহলে কোন জয়েন্টের নাম কি? যেমন এটা শোল্ডার জয়েন্ট, এটা এলবো জয়েন্ট, এটা রিস্ট জয়েন্ট। তাহলে জয়েন্টগুলোর নাম আলাদা আলাদা আছে না?
তাহলে কোন জয়েন্টের নাম কি, ঠিক আছে, কোন জয়েন্টের প্রপার্টিস, এইগুলো আমরা মাস্কুলোস্কেলেটাল সিস্টেমে আলোচনা করব। লাস্ট ওয়ান হচ্ছে মায়োলজি। এই যে দেখেন প্রত্যেকটা বোনের উপর কি থাকে, মাংসপেশি থাকে। তাহলে বোনের উপর যে মাংসপেশি থাকে, এই মাংসপেশিগুলো যে মাংসপেশি যে বোনের উপর থাকে, এটা নিয়েও কি মাংসপেশি নিয়েও আমাদের একটা পড়া থাকবে, মাসেল। তাহলে দেখেন অস্টিওলজি যদি আমি পড়তে চাই, তিনটা বিষয় আমাকে পড়ে ফেলতে হবে। বোন পড়তে হবে, জয়েন্ট পড়তে হবে, মাসেল পড়তে হবে। তাহলে বোন, জয়েন্ট আর মাসেল এই তিনটা মিলে হচ্ছে মাস্কুলোস্কেলেটাল সিস্টেম। ক্লিয়ার কি না? তাহলে আমি যদি বলি মাস্কুলোস্কেলেটাল সিস্টেমের আলোচ্য বিষয় কি কি, আপনি বলবেন কি অস্টিওলজি, মায়োলজি, আর্থোলজি। ঠিক আছে? তাহলে আমি যদি ভাইভাতে জিজ্ঞেস করি, এগুলো ভাইবার প্রশ্ন, যে স্কেলেটাল সিস্টেমের আলোচ্য বিষয় কি, আপনাকে বলতে হবে কি অস্টিওলজি, আর্থোলজি, মায়োলজি। যদি বলি অস্টিওলজিতে কি নিয়ে আলোচনা করা হয়, বোন নিয়ে আলোচনা করা হয়। আর্থোলজিতে কি নিয়ে আলোচনা করা হয়, জয়েন্ট। মায়োলজিতে কি নিয়ে আলোচনা করা হয়, মাসেল। দেখেন আমি অনেক সময় রোগের কথা বলি না, আর্থ্রাইটিস, ঠিক আছে, গাউটি আর্থ্রাইটিস, স্পন্ডিলাইটিস, তারপর কি রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস। এই যে আর্থ্রাইটিস রোগগুলা কোথা থেকে আসতেছে, আর্থোলজি থেকে আসতেছে। তার মানে যখনই আমি বলবো আর্থ্রাইটিস, রোগটা কিসের, জয়েন্টের রোগ। তার মানে আপনার যদি এটা জানা থাকে সকল আর্থ্রাইটিস কোনো না কোনো জয়েন্টেরই রোগ। ঠিক আছে? তাহলে যদি 100টা আর্থ্রাইটিস থাকে সবগুলা কিসের রোগ, জয়েন্টের রোগ। বাট আপনি যদি আর্থ্রাইটিস, আর্থোলজি মানে যে এটা না জানেন, তাহলে প্রত্যেক আর্থ্রাইটিস আপনাকে আলাদা আলাদাভাবে মুখস্থ করতে হবে। দেখেন আমরা 60 থেকে 70টা না, 300 থেকে 400টা রোগ করবো। এখন 300 থেকে 400টা রোগ আপনি চাইলে একটা একটা করে মুখস্থ করতে পারবেন না। ধরেন 20টা রোগ একই রকম প্রপার্টিস, 20টা রোগ একই অর্গানে, তাহলে কি এই অর্গানের রোগগুলো মুখস্থ করা আমার জন্য সহজ না? ঠিক আছে, 20টা রোগ হয়তো বা কি যদি আলাদা আলাদাভাবে পড়তাম তাহলে কি 20 দিন লাগতো। এখন একভাবে বললে একটা রোগ পড়ে গেলে কি 20টা রোগ সম্পর্কে আমার ধারণা হয়ে যাবে। সবগুলা রোগ একটা একটা করে মুখস্থ করতে হবে না। কিছু রোগ আমি একটা পড়বো, এটা দিয়ে কি আরো 10টা রোগ সম্পর্কে আমার ধারণা নিতে হবে। কারণ কি কোন পেশেন্ট আপনার সামনে আসবে, আপনি মনে করেন 10টা রোগ শিখছেন বা 20টা রোগ শিখছেন, আপনি কি বলতে পারেন যে 20টা রোগের পেশেন্টই আপনার সাথে আসবে? কত রকমের রোগ আছে, বিভিন্ন রোগ নিয়ে আপনার কাছে আসবে। সব রোগের যে চিকিৎসা আপনার করতে হবে এমন না, কিন্তু রোগ সম্পর্কিত রোগীকে একটা ভালো পরামর্শ দিতে হবে। আর ওই পরামর্শের জন্য তো অ্যাটলিস্ট কি রোগের একটা প্রাথমিক ধারণা থাকতে হবে না, ধারণা থাকতে হবে। ঠিক আছে, যদি কোনো ধারণা না থাকে তাহলে কি আপনি ভুল চিকিৎসা করতে পারেন। ওকে, তাহলে আমরা দেখলাম মাস্কুলোস্কেলেটাল সিস্টেমের মূল আলোচ্য বিষয় কি কি, অস্টিওলজি, আর্থোলজি, মায়োলজি। পারবো না আমরা? এখন আমাদের প্রথম পড়া অস্টিওলজি। তাহলে অস্টিওলজি আমরা কি করতেছি, স্টাডি অফ বোন, তাই না? আমাদের প্রথম পড়াটা কি, স্টাডি অফ বোন। বোন নিয়ে আমাদের ফার্স্ট পড়া। ওকে, তাহলে আমরা প্রথমে জানি বোন কাকে বলে, বোন কি, এটা আমাকে প্রথম জানতে হবে। তাহলে আমি বলি হাড় কাকে বলে। ঠিক আছে, বলেন দেখি কেউ একজন হাড় কাকে বলে। দেখেন আমরা কিন্তু টিস্যুতে পড়ে আসছি, তাই না? টিস্যুতে কি পড়ছে, স্পেশালাইজড কানেকটিভ টিস্যু, মনে আছে কি কি, ব্লাড, বোন, কার্টিলেজ। তাহলে বোনের প্রথম পরিচয় কি, এটা একটা স্পেশাল হার্ট কানেকটিভ টিস্যু। কি স্পেশাল হার্ট কানেকটিভ টিস্যু, এই পরিচয়টা আপনাকে প্রথম সবসময় দিতে হবে। তার মানে কি বাংলায় লেখা আছে, আপনাদের বইটা ভালো করে দেখেন, বইকে ইংরেজি বাংলা দুইভাবে লেখা আছে। কি আছে প্রথমে, এই যে অস্টিওলজি, অস্থি, অস্থি বা বোন কাকে বলে, বোন ইজ এ স্পেশালাইজড টাইপ অফ হাইলি ভাস্কুলার হার্ট কানেকটিভ টিস্যু হুইচ ফর্ম দ্য ফ্রেমওয়ার্ক ইন আওয়ার বডি। বাংলা কি, অস্থি হলো বিশেষ ধরনের প্রচুর ব্লাড ভেসেল সমৃদ্ধ কানেকটিভ টিস্যু যেটা আমাদের শরীরের কাঠামো নির্মাণ করে। পারবেন না? তাহলে অস্থি পড়লে কি করতে হবে, বিশেষ ধরনের কানেকটিভ টিস্যু যেটা কি প্রচুর ব্লাড ভেসেল সমৃদ্ধ। অস্থিতে কি থাকবে, প্রচুর ব্লাড ভেসেল থাকবে। ক্লিয়ার কিনা? এবং এটা আমাদের শরীরে কি তৈরি করবে, ফ্রেমওয়ার্ক তৈরি করবে, মানে কাঠামো তৈরি করবে। তাহলে এই তিনটা জিনিস মনে থাকবে না। অস্থির সংজ্ঞাতে দেখেন কি বলবেন, অস্থি হলো বিশেষ ধরনের শক্ত কানেকটিভ টিস্যু যেটা প্রচুর ব্লাড ভেসেল সমৃদ্ধ এবং যেটা আমাদের শরীরের কাঠামো গঠন করে। একটু বলতে পারবেন না? তিনটা মানে লাইন বললে অস্থির সংজ্ঞাটা কি হয়ে যাবে। লাইন তিনটা কি কি, এক নাম্বার বিশেষ ধরনের শক্ত কানেকটিভ টিস্যু, যারা কানেকটিভ টিস্যু পড়েন নাই তাদের কানেকটিভ টিস্যু পড়ে আসতে হবে। বিশেষ ধরনের শক্ত কানেকটিভ টিস্যু যেটা কি করে,
প্রচুর ব্লাড ভেসেল সমৃদ্ধ। অন্য অন্য জায়গার থেকে এই জায়গার সেলের ঘনত্ব বেশি, তাহলে প্রত্যেক সেলে পর্যাপ্ত নিউট্রিয়েন্ট পৌঁছানোর জন্য কি ব্লাড ভেসেলও বেশি লাগবে না? তাহলে প্রচুর ব্লাড ভেসেল সমৃদ্ধ মানে রক্তনালী সমৃদ্ধ। তার সাথে কি আছে, এটা আমাদের শরীরে কাঠামো নির্মাণ করে। দেখেন আমার বোনটা যতটুকু, আমি কিন্তু লম্বা সাইজ সব কিছু কি ততটুকু। আমার এই কঙ্কালের সাইজ যদি এতটুকু হতো, আমিও কি এতটুকু হতাম। তাহলে আমাদের শরীরের টোটাল কাঠামোটা নির্মাণ করে দিচ্ছে কি বোনগুলা, তাই না? আবার এগুলো কি শক্ত, এগুলো কি কানেকটিভ টিস্যু, বিশেষ ধরনের কানেকটিভ টিস্যু। এদের মধ্যে কি থাকে, প্রচুর ব্লাড ভেসেল থাকে। এই 3-4টা কথা মনে রাখলে অস্থির সংজ্ঞা কি সারা জীবনে মুখস্থ করতে হবে না, শুধুমাত্র কি বুঝে রাখবেন। কারণ মেডিকেলের পড়া কি সব মুখস্থ না। জি বনে যে প্রচুর ব্লাড ভেসেল থাকে, ব্লাডে তো থেকে ব্লাড কি দেখেন বোনের ব্লাড ভেসেল গুলো হচ্ছে কিরকম, প্রত্যেকটা সেলের যে আমরা ক্যাপিলারি বলি না, ক্যাপিলারি গুলো এখানে কি বেশি থাকে। ঠিক আছে, ক্যাপিলারি গুলো কি দেখেন না, বোনের ভিতরেও কি লাল রঙের অস্থিমজ্জা থাকে। অস্থিমজ্জা পর্যন্ত কি ব্লাড পৌঁছাতে হচ্ছে না? ব্লাড সেল তৈরি হচ্ছে এখান থেকে, বুঝেন, অস্থিমজ্জা থেকেই তৈরি হচ্ছে। তার মানে এখানে ব্লাডের ঘনত্ব একটু বেশি থাকবে। আরেকটা বিষয় দেখেন, আমাদের অন্য অন্য কোষের টিস্যুর সেলগুলোকে একটু ফাঁকা ফাঁকা থাকতে পারে, কিন্তু অস্থি অনেক শক্ত না। তাহলে শক্ত জায়গাতে কি হবে, অনেক বেশি কোষ কি অল্প জায়গাতে থাকবে। তাহলে এই প্রত্যেকটা কোষে কি লাগবে, অক্সিজেন লাগবে, নিউট্রিয়েন্ট লাগবে। এগুলো পৌঁছায় কার মাধ্যমে, ব্লাডের মাধ্যমে না? তাহলে এখানে ব্লাডের ঘনত্ব স্বাভাবিকভাবে কি বেশি লাগবে। তবে সেগুলো ক্যাপিলারি লেভেলের ব্লাড। আমাদের এখানে কেটে যায়, আমরা মাঝে মাঝে ইয়া করি না, ব্লাড থেকে রক্ত তুলি না, আমরা দেখে ইয়া করছি, আপনাদের ব্লাড প্রোটিন করছি, ডায়াবেটিস টেস্ট করছি, তাই না? এগুলো যে আমরা করছি, সাথে সাথে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে না? তাহলে এখানে কোথা থেকে রক্ত বের করছি, আমরা পিক করছি ক্যাপিলারি থেকে, কৈশিক জালিকা থেকে। ব্লাডের প্রচুর কৈশিক জালিকা থেকে, আর কৈশিক জালিকা সেলবে কি ব্লাড ভেসেল। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এখানে প্রচুর কি থাকে, ব্লাড ভেসেল থাকে। ওকে, আর কি আমাদের দেহে কাঠামো নির্মাণ করে। ঠিক আছে, এখন আমি যদি বলি বোনের উপাদানগুলো কি কি, ঠিক আছে, বোনের কম্পোজিশনটা কি, এটা আমাকে বলতে হবে, কারণ আমরা এখন বোন করতেছি। দেখেন আমরা বোনের কি কি পড়বো আজকে। 1 নাম্বার পড়বো বোন কি, যেটা আমরা পড়ে ফেলছি, তাই না? পাবেন না? 2 নাম্বার পড়বো কি, কম্পোজিশন। ওকে, বোনের উপাদানগুলো বলবো। নাম্বার 3 কি বলবো, টাইপ। আচ্ছা, টাইপের আগে আমরা পড়বো কি, স্ট্রাকচার। এরপর আমরা পড়বো টাইপ, এরপর আমরা পড়বো ফাংশন। আজকে আমাদের টোটাল টপিকস হচ্ছে এটা, বোন কাকে বলে, বোনের উপাদান কি, বোনের গঠন কি, বোনের প্রকারভেদ কি, বোনের ফাংশন কি। ক্লিয়ার কি না? এতটুকু পর্যন্ত যদি আমরা করতে পারি আজকে আমাদের জন্য মোটামুটি অনেক পড়া। ঠিক আছে, এরপরে সময় পেলে আমরা কি করব, সময় পেলে আমরা করব বোন মেরু, এটা বলবো। ক্লিয়ার কি না? দেখেন এই টার্মগুলো যদি আপনি না জানেন, আপনার প্রবলেমটা কি হবে, মনে রাখবেন মেডিকেল সায়েন্সে যদি আপনি প্র্যাকটিস করতে যান, আপনার 2টা জিনিস লাগবে। দেখেন এটা একটা, যদি আপনার যে লাইনে যাচ্ছেন এটা কি বিজনেসের লাইন না? ঠিক আছে, ওষুধের দোকান মানে কি বিজনেসের লাইন না? আপনি যদি নর্মাল একটা বিজনেসম্যান হন, নর্মাল বিজনেসম্যান, ঠিক আছে, মানে আপনি ব্যবসা করবেন, ওষুধের ব্যবসা না, যে কোনো ব্যবসা, ওষুধের ব্যবসা বাদ দিয়ে, তাহলে আপনার 3টা জিনিস লাগবে। আপনি যদি একটা বিজনেসম্যান হন, 3টা জিনিস লাগবে। আপনার ব্যবহার লাগবে, বুদ্ধি লাগবে, সাহস লাগবে। এই 3টা জিনিস ছাড়া মূলধন থাকলেও কি করা যাবে না, ব্যবসায়ী হওয়া যাবে না। যদি আপনার ব্যবহার ভালো না হয়, ব্যবসায় আপনার আশা ঠিক হবে না, তাই না? আপনি খেট করেন দোকানদারের মানে হিসাবে, কাস্টমার একটু উল্টাপাল্টা বললে আপনার হয়েছে, তাহলে আপনার দোকানে লোকজন আসবে না। 2 নাম্বার, আপনার যদি বুদ্ধি না থাকে যে কোন সময় কোন প্রোডাক্টটা বেশি তুলতে হবে, কোন সময় কোন প্রোডাক্টটা কম তুলতে হবে। 3 নাম্বার, আপনার যদি রিস্ক নেওয়ার সাহস না থাকে, তাহলে আপনাকে দিয়ে ব্যবসা হবে না, আপনার চাকরি আপনার জন্য ভালো। ক্লিয়ার কিনা? যদি আপনি আদা, মরিচ, পেঁয়াজ অন্য যে কোনো ব্যবসায়ী হন, কোনো সমস্যা নাই, ঠিক আছে, বাট আপনাকে এই 3টা জিনিস অবশ্যই কি থাকা লাগবে। সব কিছু থাকার পরে এই 3টা থাকা লাগবে, না হলে আপনার ব্যবসায়ী লাইনে গেলে আপনি লস খাবেন। এরপরে আপনি যদি চিন্তা করেন না আপনি ফার্মা বিজনেসে আসবেন, আপনি চিন্তা করলেন কি আপনি নর্মাল বিজনেসে যাবেন না, ফার্মা বিজনেসে যাবেন, তাহলে অবশ্যই এই 3টার সাথে, অবশ্যই এই 3টার সাথে আপনাকে আরো 3টা জিনিস কি, আরো 2টা জিনিস আমরা মেইনলি ধরি, তারপরে 3টা বলতেছি, আরো 3টা জিনিস আপনাকে কি অ্যাড করতে হবে। কি কি সেটা? 1 নাম্বার, আপনাকে কি জানতে হবে, নলেজ থাকতে হবে।
নলেজ, স্কিল, আরেকটা হচ্ছে বিজনেস প্ল্যান। আপনাকে অবশ্যই কি আপনার নলেজ ভালো থাকতে হবে অ্যাবাউট কি হিউম্যান বডি, অ্যাবাউট কি রোগ, অ্যাবাউট কি ওষুধ, এটা সম্পর্কে আপনার নলেজ থাকতে হবে। নলেজ হচ্ছে আপনার কনফিডেন্স। যখন আপনার নলেজ ভালো থাকবে তখন আপনার কনফিডেন্সও কি অনেক ডেভেলপ থাকবে। আর নলেজ ভালো না থাকলে আপনি কি ম্যানম্যান করবেন, কথা বলতে পারবেন না। ঠিক আছে। 2 নাম্বার স্কিল। স্কিল কি জিনিস? হাতের কাজগুলো। আপনাকে স্যালাইন দেওয়া শিখতে হবে, ইনজেকশন দেওয়া শিখতে হবে, ডায়াবেটিক্স মাপা শিখতে হবে, প্রেশার মাপা শিখতে হবে। এই জিনিসগুলো কি আপনার পারতে হবে। তাহলে এইগুলো কি আপনার স্কিল। এরপরে কি বিজনেস প্ল্যান। বিজনেস প্ল্যান মানে কি, এইগুলো থাকার পরও আপনি কোন জায়গায় ব্যবসাটা করবেন, ওই জায়গাতে হঠাৎ করে যে কোনো জায়গায় দোকান দিয়ে দেওয়া যাবে না। যে জায়গায় ব্যবসা করবেন যদি সম্ভব হয় ওই জায়গায় কোনো দোকানে 1-1.5 মাস কাজ করা। ঠিক আছে। কেন? এই এলাকাতে কোন কোন ডাক্তার বেশি প্রেসক্রিপশন করে, ওই প্রেসক্রিপশনগুলোতে কোন প্রোডাক্টগুলো বেশি লেখে। ঠিক আছে। এইটা একটা স্টাডি করে তারপর আপনাকে কি দোকান দিতে হবে। তা না হলে দেখা যাবে আপনি দোকান দিচ্ছেন, নতুন দোকান, এক কোম্পানি এসে বলতেছে ভাই আমার 5টার সাথে 10টা ফ্রি। ঠিক আছে। আপনি ফ্রি পেয়ে কি একবারে 2 লাখ টাকা প্রোডাক্ট তুলছেন। এটা প্রোডাক্ট তোলার পর আর চালাতে পারেন না। এখন এই প্রোডাক্ট তো পেঁয়াজ মরিচ না যে আপনি বিক্রি করলে হবে। প্রেসক্রিপশন, আপনার নিজের স্কিল দিয়ে কি প্রোডাক্টগুলো চালাতে হবে। এখন প্রোডাক্টগুলো আটকে গেছে, এক্সপায়ার ডেট পার, এখন কি করবেন? পুরাটাই আপনার লস। ঠিক আছে। তাহলে কোনো এলাকায় বিজনেস দিতে হলে যতই আপনার জানা থাকুক ওই এলাকা সম্পর্কে একটু কী করতে হবে, খোঁজ খবর নিতে হবে। কোন প্রোডাক্টগুলো ভালো চলে, কোন প্রোডাক্টগুলো দোকানে লোকজন নেয়, কোন ডাক্তারগুলো আশেপাশে বসে, ওই ডাক্তারগুলো প্রেসক্রিপশনে কোন ওষুধগুলো বেশি থাকে, এগুলো একটু কি দেখে নিতে হবে। এটা আপনার বিজনেস প্ল্যান। ঠিক আছে। এই 3টা যদি আপনার যে কোনো একটা দুর্বল থাকে আপনার কি ব্যবসাও দুর্বল হবে। এইগুলো আমরা কিসের জন্য বলতেছি? একটা সময় এগুলো না বললেও চলতো। দেখা যায় এটা পুরো মহল্লাতে 2টা দোকান, এই কোনায় একটা, এই কোনায় একটা। ঠিক আছে। এই মহল্লাতে লোক আছে কি 50,000। তাহলে 50,000 লোকের জন্য 2টা বড় বড় দোকান ছিল। সবাই এই 2টা দোকানে এখানে এখানে কি ওষুধ কিনতো। এখন এই 50,000 লোকের মহল্লাতে কি 20টা দোকান, তাই না? মানে রুগীর আর কোনো দিকে যাওয়ার দরকার নাই, ঘর থেকে বের হলেই কি ফার্মেসি পাবে। বুঝেন? আগে কিছু না হলেও দোকান চলতো। এখন কি, যদি আপনার স্কিল ভালো না থাকে, যদি আপনার নলেজ ভালো না থাকে, যদি আপনার বিজনেস প্ল্যান ভালো না থাকে, তাহলে আপনি অ্যাভারেজ ব্যবসা করতে পারবেন। অ্যাভারেজ মানে কি, সব দোকান 2,000-4,000 করে ব্যবসা করে আপনি 2,000-4,000 করতে পারবেন। এটাতে আপনার দোকান ভাড়াও ভালো করে হবে না, সংসার চলবে তো দূরের কথা। ঠিক আছে। আপনাকে নিজের কিছু স্কিলফুল সেল দেখাতে হবে। অর্থাৎ কি, আপনার যদি অ্যাভারেজ সেল 4,000 টাকা হয়, তাহলে আপনার নলেজ দিয়ে, আপনার পেশেন্ট দিয়ে, আপনার যে বিশ্বস্ত কিছু লোকজন, এদের কাছে কি আপনার আরও 6,000 টাকা সেল কি করতে হবে, নিজের ক্রিয়েট করতে হবে। আর সেলগুলো তখনই ক্রিয়েট হবে ওই লোকগুলো যখন এসে আপনাকে বিশ্বাস করবে। লোকগুলা কখন আপনাকে বিশ্বাস করবে? যখন বুঝবে যে আপনি কিছু জানেন। আপনি আপনার কাছে গেলে সঠিক পরামর্শটা পাবে। সব চিকিৎসা আপনি দিবেন তা না, কিন্তু কি আপনার কাছে গেলে আপনি বলতে পারবেন যে আপনি এই রোগের জন্য এই ডাক্তার দেখান, এই রোগের জন্য এটা করেন, এই রোগের জন্য এটা করেন। তখন সে আপনার কাছে কি আসবে। ক্লিয়ার কি না? ঠিক আছে। তার মানে যদি কেউ ফার্মেসি বিজনেসের কথা চিন্তা করেন, এই 3টা জিনিস আপনি কখনোই কি বাদ দিতে পারবেন না। আপনাকে অবশ্যই নলেজেবল হতে হবে, স্কিলফুল হতে হবে, বিজনেস প্ল্যান খুব ভালোভাবে বুঝে তারপরে কি দোকান ভাড়া নিয়ে ডিপচিট করে ব্যবসা শুরু করতে হবে। ধাম করে দিলে কোনো লাভ নাই। অনেকেই আছে, ঠিক আছে, একদম ঝুঁকের বসে এসে কি বিশাল বড় একটা দোকান কি দিয়ে দেয়। এরপরে 3 মাস 4 মাস যখন কি দোকান চলতেছে না, অর্ধেক করে, অর্ধেক মুদিখানা, অর্ধেক কি ফার্মেসির দোকান। এরপরে 3 ভাগ করে, অর্ধেক মুদিখানা, অর্ধেক ফার্মেসি, অর্ধেক কি বিকাশ টিকাশ। আস্তে আস্তে ফার্মেসি কি নাই। ঠিক আছে। এইগুলো কি আপনার লস প্রজেক্টের মধ্যে পড়বে সব। শুধু দোকান দিলেই হবে না, প্ল্যান থাকতে হবে একটা। ঠিক আছে। আপনি কত টাকা ইনভেস্ট করতেছেন, আউটপুট কত হবে, কি পরিমাণ প্রোডাক্ট চলবে, সব কি বিজনেস প্ল্যানের মধ্যে থাকবে। ক্লিয়ার কি না? তার মানে আমরা শুধু পড়াচ্ছি কিসের জন্য? এখানে পড়তেছেন এই 2টা, নলেজ আর স্কিল, এখান থেকে নিয়ে যেতে হবে। আর কি বিজনেস প্ল্যানটা যে এলাকাতে দিবেন সে এলাকা, আপনি মনে করেন এখানে দিবেন, তাহলে এই এলাকার দোকানগুলো আপনাকে কি মাঝখানে একটু ঘুরে ঘুরে দেখতে হবে। যদি সম্ভব হয় কোনো একটা দোকানে 1 মাস ফ্রি সার্ভিস দিলেন। ঠিক আছে। এলাকার দিকে যদি দেখেন তাহলেও এলাকার দোকানগুলো একটু স্টাডি করে দেখতে হবে। সব জিনিসেরই কি প্ল্যান থাকতে হবে। ঠিক আছে। তাহলে এই 2টাও যদি না থাকে, বিজনেস প্ল্যান দিয়েও আপনি কোনো একটা আগাতে পারবেন না। তাহলে এই 3টা সিমিলটেনিয়াস থাকা লাগবে। আর এই 3টার সাথে এইগুলো একটু
লাগবে। আপনাকে হাসি মুখ থাকতে হবে একটু, বুদ্ধি থাকতে হবে একটু, সাহস থাকতে হবে একটু। ঠিক আছে, তাহলে আমরা আসি, পড়ায় আসি। দেখেন আমরা পড়ার মাঝে মাঝে আপনাদেরকে কিছু কি পড়ার বাইরে আনুষঙ্গিক কিছু কথা বলি, এগুলো কিসের জন্য? আপনার ফিউচার লাইফের জন্য, তাই না? আমরা যে কথাগুলো বলতেছি এগুলো কিন্তু এখনকার জন্য না, এগুলো হচ্ছে কি আফটার যখন আপনি কাজ করবেন তখন এই কথাগুলো আপনার মনে পড়বে যে কি এই কাজগুলো এইভাবে করতে হবে, তা না হলে বিপদে পড়বে। ঠিক আছে, তাহলে বোন কি আমরা পারবো না এখন? পারবো কি না? বোনের কম্পোজিশন দেখেন, বোন কি কি উপাদান দিয়ে গঠিত? বোনের মূল উপাদান দুইটা। একটা হচ্ছে বোনের এই অংশটুকু, ওকে, এই যে বাইরে যে বোনের কভার আপটা দেখতেছেন, শক্ত কাঠামো, হ্যাঁ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে বোনের একটা অংশ। আর ভিতরে কি, আমরা প্রত্যেক বোনের ভিতরে একটু ইয়া দেখি না? হ্যাঁ, আমরা নিহারি বানাই, গরুর নিহারি টান দিয়ে খাই না? গরু যখন কাটি ছিটকে আসে, ওই জিনিসগুলোকে কি বলা হয়? বোন মেরু। তাহলে একটা হচ্ছে অস্থি মজ্জা, যেটা অস্থি গহ্বরের ভিতরে থাকে ক্যাভিটির মধ্যে, আর বাইরে হচ্ছে কি অস্থির মূল স্ট্রাকচার, যেটা অনেক শক্ত হাড়। তাহলে এই শক্ত হাড় অংশটুকু একটা স্ট্রাকচার, আর এই মাঝখানের অংশটুকু কি আরেকটা স্ট্রাকচার। এই মাঝখানের অংশটুকুকে বলা হয় কি বোন মেরু। কি বলা হয়? বোন মেরু, অথবা কি ইন্ট্রাসেলুলার ম্যাট্রিক্স। ইন্ট্রাসেলুলার ম্যাট্রিক্স, ক্লিয়ার কি না? বই দেখেন, বই দেওয়া আছে, একটা হচ্ছে বোন মেরু, আরেকটা কি ইন্ট্রাসেলুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, হ্যাঁ, ওই এই যে এটা ইন্ট্রাসেলুলার ম্যাট্রিক্স, এটার আরেকটা নাম কি বোন মেরু। ঠিক আছে, তাহলে বোন মেরু বা ইন্ট্রাসেলুলার ম্যাট্রিক্স, ক্লিয়ার? এই বোন মেরুটাকে আমরা কি দুইটা অংশ পাই বোন মেরুর ভিতরে। কি কি পাই? বোন মেরুর যে অংশগুলো তৈরি, এটা দুইটা উপাদান দিয়ে তৈরি। কি? একটা হচ্ছে ওয়াটার, আরেকটা কি সলিড, তাই না? যেহেতু এটা কি নরম, তার মানে এর ভিতরে কিছু থাকবে ওয়াটারি অংশ আর কিছু থাকবে কি সলিড অংশ। সলিড অংশ বলতে কি, এখানে ক্যালসিয়াম থাকতে পারে, তাই না, আয়রন থাকতে পারে, বিভিন্ন জৈব অজৈব উপাদানগুলো কি থাকতে পারে। আর এই সলিড উপাদানটা দুই ধরনের উপাদান দিয়ে তৈরি, একটা হচ্ছে অর্গানিক মানে জৈব যৌগ, আরেকটা হচ্ছে কি ইনঅর্গানিক মানে অজৈব যৌগ। তাহলে একটা হবে জৈব যৌগ, আরেকটা কি অজৈব যৌগ। এইটুকু হচ্ছে কি ওই পাশের অংশ। আর এই পাশের অংশ দেখেন, এই পাশের অংশ হচ্ছে বোন সেল। কি বোন সেল মানে কি? এই যে এই অংশগুলো কি দিয়ে তৈরি? বোনের বিভিন্ন কোষ দিয়ে তৈরি। তাহলে আমরা তিনটা বোন সেলের নাম জানি, একটা হচ্ছে কি অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট। তিনটা বোন সেল, একটা হচ্ছে অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট। দেখেন আমার অস্টিওব্লাস্টগুলো হচ্ছে কি ইমম্যাচিউরড বোন সেল, অপরিণত বোন সেল। দেখবেন একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে শরীরের প্রত্যেকটা বনি কি নরম হয়, তাই না, কার্টিলেজে তৈরি হয়, ওগুলা কি সব দিয়ে অস্টিওব্লাস্ট। এরপরে ধীরে ধীরে সে মায়ের বুকের দুধ খায়, মায়ের দুধে ক্যালসিয়াম আছে, ক্যালসিয়ামগুলো ডিপোজিট হতে হতে ম্যাচিউরড হয়, ম্যাচিউরড হলে বোনগুলোকে আস্তে আস্তে শক্ত হয়ে যায়। যে বোনগুলো শক্ত হয় এগুলোকে কি বলে? অস্টিওসাইট। আর অস্টিওসাইট যখন আমরা বুড়া হই কি হয়? বোন ক্ষয় হয়ে যায় না? এই অস্টিওসাইটগুলো ধীরে ধীরে কি হয়ে যায়? নষ্ট হয়ে যেতে থাকে। এই যখন অস্টিওসাইটগুলো নষ্ট হয়ে যায় তখন তাকে বলা হয় কি অস্টিওক্লাস্ট। ক্লিয়ার কি না? তিনটা বোন, একটা হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, বয়স্ক হয়ে গেছে অস্টিওক্লাস্ট, ম্যাচিউর প্রাপ্তবয়স্ক আমি, তাহলে কি অস্টিওসাইট। আরেকটা হচ্ছে কি অস্টিওব্লাস্ট। দেখেন এই অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট এই অ্যাক্টিভিটির জন্য কিন্তু আমরা বড় হই, লম্বা হয়ে যাচ্ছি। কেন? আমরা যখন শিশু অবস্থায় ছিলাম তখন দেখেন অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট। ধরেন আমার বয়স কত? 1 থেকে 12, আমি এই সময় ধরতেছি। তাহলে 1 থেকে 12 বছরে কি হয়? এখানে অনেক কম না, মানে অস্টিওসাইট থেকে অস্টিওক্লাস্ট কি একটা দুইটা তৈরি হয়, আর কি 98-99% কি তৈরি হয়? অস্টিওব্লাস্ট থেকে অস্টিওসাইট তৈরি হয়। তাহলে কি ম্যাচিউরড বোন সেলের সংখ্যা বাড়তেছে, কিন্তু বোন সেল কিন্তু ধ্বংস কম হচ্ছে। তাহলে কি হবে? বোনগুলো ধীরে ধীরে বড় হয়ে যাবে না? আর বোন বড় হয়ে যাওয়া মানে কি আমি ধীরে ধীরে লম্বা হয়ে যাব, বেড়ে যাব। এরপরে একটা নির্দিষ্ট সময়, সেই সময়টা কত? 26 থেকে ধরেন 36। এই সময় কি হয় না, বোন সেল যতগুলা নষ্ট হয় ততগুলাই কি তৈরি হয় অ্যাভারেজ। তাহলে কি আমার শরীর ভেঙেও যায় না, আবার শরীর কি বেড়ে ওঠে না। তখন যা বাড়ে সাইজ বাড়ে, তাই না, চর্বি বাড়বে, ফ্যাট বাড়বে, মাসেল বাড়বে, বোন কিন্তু আর বাড়বে না। এখন কথা হচ্ছে আমি যদি এটাকে বাড়াতে পারি, এই 26 থেকে 36 থেকে 26 থেকে 66 করতে পারি,
তাহলে কিন্তু এত বছর বয়সে আমি কি যুবক থাকবো, ইয়ং থাকবো। কিন্তু কথা হচ্ছে এটা বাড়ানোর জন্য আপনাকে প্রপার নিউট্রিশন, প্রপার ডায়েট মেনটেন করতে হবে, আপনাকে অক্সিজেন স্যাচুরেশন ঠিক রাখতে হবে, বিশুদ্ধ পরিবেশে থাকতে হবে, যেটা আমরা কি এখানে পাই না। সেজন্য আমরা বাঙালিরা কি হয়, বয়স মোটামুটি 38-39 হলেই দেখা যায় কি 50 বছর হয়ে গেছে, তাই না? আমাদের গ্রামের দিকে যায় দেখেন ম্যাক্সিমাম বয়স্ক যাদের দেখে মনে হবে মারা যাচ্ছে, ম্যাক্সিমাম বয়স 56 থেকে 60 বা 65-র মধ্যে। ঠিক আছে, এর থেকে বেশি বয়স্ক মানুষ এখন আর গ্রামে পাওয়া যায় না। ঠিক আছে, আবার গ্রামে একটা সময় ছিল 80-90-100 বছর মানুষও কি পাওয়া যেত। ওই সময় দেখেন খাবারে কোনো ভেজাল ছিল না, পরিবেশ যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন ছিল, মানুষ এত কি দুর্নীতিগ্রস্ত ছিল না, তাই না? মানুষের এত পেরেশানি ছিল না, খুব সুন্দর স্বাভাবিক লাইফ লিড করতো। সারাদিন কাজ করতো, সারা রাত ঘুমাইতো, সারাদিন কাজ করতো, সারা রাত ঘুমাইতো। এত অমিপ্রাজল খেতে হতো, এত গ্যাস্ট্রিকের ওষুধ বিক্রি হতো ওই সময়। এখন মানুষ অমিপ্রাজল আর গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়া চলতে পারে না কেন? ওই যে এখন মানুষ কি করে, সারাদিন পেরেশানিতে থাকে, সারা রাতের অর্ধেক পর্যন্ত মোবাইল টিপে, রাতের ওই সময় কি কিছুটা ঘুম আসে তো কিছুটা ঘুম আসে না, 2 দিন পরে প্রেশার বেড়ে যায়, ডায়াবেটিস বেড়ে যায়, আলটিমেট কি অশান্তি। ঠিক আছে, স্বাভাবিক লাইফ লিড ছাড়া আপনি কখনো সুখে শান্তিতে বাঁচতে পারবেন না। ঠিক আছে, ব্যাক টু দ্য নেচার, এটা সবসময় মনে রাখতে হবে। এই ঢাকা শহরের পরিবেশে আমরা শুধু থাকি এখানে বাধ্য হই, এটা আপনার মনে রাখতে হবে। এই পরিবেশে আপনি বেশি দিন বাঁচবেন না, যত ভালো খাবারই খান। আর ভালো খাবার পাবেন কই? ভালো খাবারটা আপনি পাবেন কই? এই থিওরি শুনছেন না যে দুধওয়ালা কি নিজের ছেলে দুধ খাওয়ায় না? কেন দুধ খাওয়ায় না? সে নিজের দুধে ভেজাল মিশায়। তাহলে জেনে শুনে ভেজাল দুধ তার ছেলেকে সে খাওয়াবে না। মাছওয়ালা কি করে না? নিজের ছেলেকে মাছ খাওয়ায় না, কারণ সে জেনে শুনে কি নিজের ছেলেকে খারাপ জিনিসটা খাওয়াবে না। কেন? মাছে সে কি ফরমালিন দেয়। এখন চিন্তা করেন, প্রোটিনের চাহিদা তো পূরণ করতে হবে, তাই না? প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য দুধওয়ালা নিজের ছেলেকে মাছ খাওয়ায়, মাছওয়ালা নিজের ছেলেকে দুধ খাওয়ায়। আলটিমেট জিনিস কি? যখন পুরো সমাজ নষ্ট হয়ে যাবে তখন কি এরকমই হবে। ঠিক আছে, 5 মিনিট একটু, হ্যাঁ? তাহলে আমরা কোথায় ছিলাম? আমাদের পর কম্পোজিশনে ছিলাম, তাই না? ওকে, তাহলে আমরা এইটুকু তো ক্লিয়ার যে আমাদের বোনটা 2টা জিনিস দিয়ে তৈরি। একটা হচ্ছে বোনের এই শক্ত অংশটা তৈরি হচ্ছে বোন সেল দিয়ে, আর ভিতরের অংশটা তৈরি হচ্ছে কি এক ধরনের ফ্লুইড, ইন্টারসেলুলার ফ্লুইড দিয়ে, তাই না? ফ্লুইডটা আবার 2 ধরনের জিনিস দিয়ে তৈরি, একটা হচ্ছে ওয়াটার, একটা হচ্ছে কি সলিড। সলিডটা আবার 2 ধরনের জিনিস দিয়ে তৈরি, একটা হচ্ছে কি অর্গানিক আর একটা ইনঅর্গানিক। আর এই পাশে বোন সেল 3টা আছে। তাহলে 3টা কোষের নাম কিন্তু আমাদের মুখস্থ হচ্ছে। পরীক্ষায় কখনো কখনো জিজ্ঞেস করে 5টা কোষের নাম বলেন তো। ঠিক আছে, আপনাকে দেখে মনে হবে একেবারে আকাশমান থেকে ছেড়ে দিছে, দুনিয়ার উপরে পড়তেছেন। ঠিক আছে, 5টা কোষের নাম আপনার বলতে এত কষ্ট হবে। অথচ দেখেন আপনার ব্লাড করা হবে, ব্লাডের ভিতরে কি ব্লাড সেল আছে 3টা, আবার শ্বেত রক্তকণিকা আবার কি 5টা আছে। ঠিক আছে, নিউট্রোফিল, ইসোনোফিল, ব্যাসোফিল, প্রত্যেকটা কিন্তু কোষের নাম। আবার বোনের ভিতরে 3টা কোষ পড়তেছেন, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট, অস্টিওব্লাস্ট, এগুলো কিন্তু সব কোষের নাম। ঠিক আছে, ম্যাক্রোফেজ কোষের নাম, লিম্ফোসাইট কোষের নাম, আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট সব কোষের নাম। কিন্তু যখন বলা হবে যে 5টা কোষের নাম বলেন তো, মনে হবে যে একদম শেষ, কিয়ামত হয়ে গেছে আপনার উপর। ঠিক আছে, তাহলে 3টা কোষের নাম পড়া হয়ে গেল, তাই না? একটা হচ্ছে অস্টিওব্লাস্ট, ইমম্যাচিউরড বোন সেল, অস্টিওসাইট, ম্যাচিউরড বোন সেল, অস্টিওক্লাস্ট, ডিগ্রেডেবল বোন সেল, মানে ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে বোন সেল। বয়স্কদের কি এটা বেশি থাকে। আচ্ছা, আরেকটা বিষয় বলি আপনাদের, মনে রাখবেন বোন রিলেটেড রোগগুলা, যে কোনো বোন রিলেটেড রোগ ছেলেদের তুলনায় মেয়েদের প্রায় 3 গুণ বেশি হয়। দেখবেন মেয়েদের বনে বনে ব্যথা, মাসেলে ব্যথা, জয়েন্টে ব্যথা একদম কি আছেই। একটা ছেলের তুলনায় একটা মেয়ের কি বোন রিলেটেড রোগ তুলনামূলকভাবে প্রায় 3 গুণ বেশি হয়। কিসের জন্য হয়? ঠিক আছে, মেয়েদের বোন রিলেটেড রোগগুলা কেন বেশি হয় এটা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, সবসময় এই জিনিসগুলো মনে রাখতে হবে যে একটা মেয়ের বোন কি, দেখেন আমার একটা ছেলের বডি, ঠিক আছে, ছেলের ফিজিক্যাল স্ট্রেংথ, আমার বয়সে আরেকটা মেয়ের ফিজিক্যাল স্ট্রেংথ কি সেম? সেম না। ঠিক আছে, অথচ দেখেন 2 বছর বয়সে একটা ছেলে, 2 বছর বয়সে একটা মেয়ের মধ্যে পার্থক্য আছে? খুব একটা পার্থক্য না। মেয়েকে ছেলে সাজালে ছেলের মতো লাগবে, ছেলেকে মেয়ে সাজালে কি মেয়ের মতো লাগবে। বাট যদি আমি 12 বছর বয়সে একটা মেয়ে, 12 বছর বয়সে একটা ছেলে, এদের মধ্যে কি পার্থক্য শুরু হয়ে যাবে। কণ্ঠস্বরে কি পার্থক্য দেখতে পারবেন, ছেলেদের কণ্ঠস্বর কি মোটা এবং ভারী হবে, মেয়েদের কণ্ঠস্বর কি চিকন এবং নরম হবে। আবার 18 বছর বয়সে যদি আমরা বলি, তাহলে কি
একই এজ, এরপরও কি এই ছেলেটার ফিজিক্যাল স্ট্রেংথ মেয়েটার ফিজিক্যাল স্ট্রেংথের চেয়ে এত বেশি হবে যে কি ছেলেটা চাইলে মেয়েটাকে তুলে একটা আসার দিতে পারবে, তাই না? মারামারি যদি লাগাই দেন, এই 18 বছর বয়সে একটা ছেলে 18 বছর বয়সে একটা মেয়ে, মারামারি লাগালে জিতবে কে? দুইটা ঘুষি দিলে কি তৃতীয় ঘুষি দেওয়ার আর জায়গা থাকবে না, ঠিক আছে? তার আগে মাটিতে পড়ে যাবে। ছেলের শক্তি কি মেয়েদের চেয়ে বেশি হবে, কিসের জন্য? কেন এটা বেশি হয়? গড গিফটেড। হ্যাঁ, এটা হচ্ছে হরমোনাল। না, এটা হচ্ছে কি হরমোনাল। অস্টিওসাইডই হয় কিন্তু হরমোনাল কারণে। কারণ কি ছেলেদের ম্যাচুরেশনের মূল হরমোনের নাম কি স্যার? টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরন হরমোনটা বডি বিল্ডিংয়ে খুব ভালো কাজ করে, ঠিক আছে? বডি বিল্ডিংয়ে খুব ভালো কাজ। এতক্ষণ তো খালি ছেলেদের প্রশংসা করছে, এখন মেয়েদের প্রশংসা করবো, ঠিক আছে? দুমুখ হইতে হবে, তাই না? একজনকে ম্যাডাম একজন আছে, তার মানে কি ওনার মন খারাপ করানো যাবে না। দেখেন ছেলেদের কি বডি স্ট্রাকচার অনেক শক্ত হয়, বডি স্ট্রাকচার মজবুত হয় ডিউ টু কি টেস্টোস্টেরন হরমোন। এই টেস্টোস্টেরন হরমোন কি বডি ফিটনেস ভালো করার জন্য কি মাসেলগুলোকে উন্নত করার জন্য ব্যবহার করা হয়। দেখবেন যারা কি জিমন্যাস্টিক্স বডি বিল্ডার্স তারা কি ইনজেকশন নেয়, সরাসরি কি টেস্টোস্টেরন ইনজেকশন নেয়। ইনজেকশন নেওয়ার কারণে কি হয়, দেখা যায় 2 মাসও লাগে না, ঠিক আছে? 2-2.5 মাস ব্যায়াম করার পরে একদম মাসেল ফাসেল এরকমভাবে কি অস্বাভাবিক হয়ে গেছে সবই কি টেস্টোস্টেরন ইনজেকশন নেওয়ার কারণে, ঠিক আছে? উইদাউট ইনজেকশনে কি এরকম হবে না। আপনি রেস্টিংয়ে যে বডি দেখেন প্রত্যেকটা বডি কি টেস্টোস্টেরন ইনজেকশন নেওয়া বডি। এখন মেয়েদের ফিজিক্যাল স্টেটের জন্য ভালো কাজ করে কোনটা? মেয়েদের হরমোন মূলত কোনটা? ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। এখন এই ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোন বডি বিল্ডিংয়ে যতটা কাজ করে তার থেকে বেশি কাজ করে কি ব্রেন ডেভেলপমেন্টে, ঠিক আছে? তাহলে মেয়েদের ব্রেন কি ছেলেদের তুলনায় অনেক দ্রুত ম্যাচিউর হয়। মেয়েদের ব্রেন ছেলেদের ব্রেনের তুলনায় কি অনেক দ্রুত ম্যাচিউর হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। সেই জন্য কি করে আপনি দেখেন 16 বছর বয়সী একটা মেয়েকে 36 বছর বয়সী একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দেন, সুন্দর করে কি সংসার টংসার করে ঠিকই খেতে পারে। তার ব্রেনের ম্যাচিউরিটি কি অনেক বোঝে অনেক ভালো, ঠিক আছে? আবার যদি উল্টাটা করি, ছেলের বয়স 16 বছর, মেয়ের বয়স কি 36 বছর, একেবারে কি ফুটবল খেলার মাঠ। ছেলে ঘুম থেকে উঠতে বললো ক্রিকেট খেলতে গেলাম, মেয়ে বলবে না তুমি অফিসে যাও, ঠিক আছে? তার মানে এরকম হবে না। কারণ কি আমার ম্যাচুরিটি এখন ওইভাবে আসেই নাই, আর এই কি একদম ওভার ম্যাচিউর হয়ে গেছে, ঠিক আছে? মেয়েদের ব্রেনের ম্যাচুরিটি অনেক বেশি, সেই জন্য কি হয় এটা একটা প্রবলেম না? ওভার ম্যাচুরিটির কারণে কিন্তু একটা প্রবলেমও হয়। কীরকম? 3টা মেয়েকে এক চেয়ারে বসায় রেখে আপনি কিছুক্ষণের জন্য চলে যান, দেখবেন 3টা 3 দিকে হয়ে বসে আছে। কিসের জন্য? ব্রেনের ম্যাচুরিটির কারণে। ব্রেনের কি এই ওভার ম্যাচুরিটির কারণে কি হয়, সে একটা জিনিস বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে পারে। আমাকে কেউ বলছে তো দেখতে তো আজকে কাকের মতো লাগতেছে, আমি চিন্তা করবো আজকে একটু কালো ড্রেস করছে এই জন্য কি কাকের মতো লাগছে, অন্য মতো কিছু ভাববো না। একটা মেয়েকে যদি বলি যে আজকে আপনাকে অনেক সুন্দর লাগতেছে, ঠিক আছে, এইটা থেকে তার ভাবটা সিম্পল সে নিতেই পারবে না। সে ভাববে যে আজকেই সুন্দর লাগতেছে, এর মানে এর আগে কি কোনোদিন সুন্দর লাগে নাই, আজকে কি কারণে সুন্দর লাগতেছে, কোনো ঘটনা আছে কিনা, এইটা নিয়ে চিন্তা করতে করতে নেগেটিভ যে বিষয়টা, ওই বিষয়টাকে প্রায়োরিটি দিয়ে কি লাগাবে, ঝগড়া লাগাবে আপনার সাথে, ঠিক আছে? এটা ব্রেনের ম্যাচুরিটি অধিক হওয়ার একটা ফলাফল, ঠিক আছে? তাহলে একটা জিনিস দেখলাম যে টেস্টোস্টেরন হরমোনের কারণে কি হয়, ছেলেদের বোন মিনারেল ডেনসিটি অনেক বেশি থাকে, মেয়েদের বোন মিনারেল ডেনসিটি কম থাকে। যখন এটা কি বুড়া বয়সে কমতে থাকে, যার বেশি আছে তার কি কমলেও একটা নির্দিষ্ট সীমায় আসতে সময়টা বেশি লাগবে, আর যার কি কম আছে তার কি, মনে করেন আপনার 150টা আছে আর একজনের 100টা আছে, 50টা হলেই রোগ হবে, তাহলে 100টা থেকে 50টা আসতে বেশি সময় লাগবে নাকি 150টা থেকে 50টা আসতে বেশি সময় লাগবে? 150টা থেকে আসতে বেশি সময় লাগবে, তার মানে 150টা রোগ একটু দেরিতে হবে, 50টা রোগ একটু ধীরে ধীরে হবে। মেয়ে আর ছেলেদের ইয়াটা হচ্ছে এরকম, ঠিক আছে? আরও কিছু কারণ আছে, সেই কারণগুলো আমি জাস্ট লিখে দিই, আপনারা লিখে নেন যে মেয়েদের বোন রিলেটেড রোগগুলো কেন বেশি হয়। 1 নম্বর হরমোনাল কারণ। হরমোনাল কারণে ক্লিয়ার তো? হরমোনাল কারণে, যে হরমোনাল কারণে মেয়েদের কি বোন মিনারেল ডেনসিটি কম থাকে, সেই জন্য কি তার বোন রিলেটেড রোগগুলো বেশি হয়। ছেলেদের কি বোন মিনারেল ডেনসিটি বেশি থাকে, বোন রিলেটেড রোগ কি কম হয়। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল। কি মেনস্ট্রুয়াল সাইকেল? প্রত্যেক মেয়েরই কি 28 দিন পর পর একটা করে কি মান্থলি মেনস্ট্রুয়াল সাইকেল হয় বা মাসিক সাইকেল হয়, তাই না?
এই সাইকেলে তার 40 থেকে 70 ml পর্যন্ত ব্লাড, মিউকাস, বিভিন্ন কি উপাদান লস হয়। তাহলে প্রত্যেক মাসেই তার একটা নির্দিষ্ট পরিমাণ লস কিন্তু আছে, তাই না? সেই কারণে কি মেয়েদের হিমোগ্লোবিন লেভেল সবসময় কম থাকে, মেয়েরা সবসময় অ্যানিমিয়াতে ভুগে, তাদের রক্ত নেওয়া যায় না, তাই না? দেখবেন 10টা মেয়ে একটা ছেলে নিশ্চিত তার অন্য কোনো রোগ না থাকলে সে রক্ত দেওয়ার সম্ভাবনা বেশি। 10টা মেয়ের মধ্যে এমন হতে পারে 10 জনই কি রক্ত দিতে পারবে না, কারণ কি হিমোগ্লোবিন লেভেল সবসময় কি কম থাকে। এটাও তার মানে গ্রোথ না হওয়ার একটা কি কারণ, হিমোগ্লোবিন লেভেল সবসময় কি কম থাকে। ক্লিয়ার কিনা? তাহলে মেনস্ট্রুয়াল সাইকেলের কারণে প্রত্যেক মাসে মেয়েদের কিছু লস হয় যা ছেলের হয় না। তার মানে কি ছেলের গ্রোথটা কি বেশি হওয়াটাই স্বাভাবিক না? ওকে, এরপরে কি প্রেগন্যান্সি। ঠিক আছে, একটা মা যখন প্রেগনেন্ট অবস্থায় থাকে তখন দীর্ঘ 280টা দিন, কি দীর্ঘ 280টা দিন একদম পৃথিবীর মানুষের কোনো সংস্পর্শ ছাড়া একটা বাচ্চাকে, একটা নবজাতক মানে কি ভ্রূণকে কি করতেছে, মাতৃগর্ভে লালন পালন করতেছে। ভ্রূণের যত রকমের পুষ্টি উপাদান আছে সকল উপাদান কি দিচ্ছে, সরবরাহ করতেছে। এখন এই সময় যদি আপনি চিন্তা করেন যে মাকে কি বেশি খাওয়ানো যাবে না, বেশি খাওয়ালে বাচ্চা বড় হয়ে যাবে, নর্মাল ডেলিভারি হবে না, তাহলে কি হবে? স্বাভাবিকভাবে ভ্রূণ কি করবে, তার গ্রো হওয়ার জন্য যে পুষ্টি উপাদানগুলো আছে সেগুলো মায়ের শরীর থেকে নিয়ে নিবে। মায়ের কি থাকবে, সবসময় একটা ল্যাকিংস থেকে যাবে। ঠিক আছে, এই ল্যাকিংসের কারণে কি হবে, পরবর্তী জীবনে মায়ের কি বোন রিলেটেড রোগগুলো বেশি হয়ে যাবে। কুজু হয়ে যাওয়ার প্রবণতা ছেলেদের তুলনায় মেয়েদের কি দ্রুত হয়। এরপরে চিন্তা করেন ল্যাকটেশন। ঠিক আছে, বেস্ট ফিডিং, তাই না? একটা মা তার বাচ্চাকে কি ছেলে বাবু হলে 2 বছর, মেয়ে বাবু হলে 2.5 বছর পর্যন্ত কি বুকের দুধ পান করাচ্ছে, তাই না? তাহলে বুকের দুধ যে উপাদানগুলোতে তৈরি হচ্ছে, উপাদানগুলো আসতেছে কোথা থেকে, মাতৃ শরীর থেকে আসতেছে। তার মানে কি ছেলে যখন খাচ্ছে তখন কি তার শরীরে চলে যাচ্ছে উপাদানগুলো। মাকে যদি পর্যাপ্ত খাওয়ানো না হয় তাহলে কিন্তু মায়ের শরীরে এই ল্যাকিংসটা থেকেই যাবে। দেখেন, আপনি প্রেগনেন্সি অবস্থাতে সবসময় মায়ের পেটে যে বাচ্চাটা, এটা কিন্তু আপনার বংশধর হিসেবে ধরেন, তাই না? আমার ছেলে বলেন, আপনার বংশের প্রদীপ বলেন, সব কিছু আপনার বলেন, তাই না? বাচ্চা লালিত পালিত হচ্ছে কার, মায়ের গর্ভে। আপনি সবসময় চান যে আপনার বাচ্চাটা কি মেধাবী হোক, আপনার বাচ্চাটা কি ব্রেনই হবে। ঠিক আছে, বাট এটা আপনি বুঝেনই না যে বাচ্চার ব্রেনের ম্যাচুরিটি 95% হয় মাতৃগর্ভে। 95% ব্রেন সেলের ম্যাচুরিটি কি হয়ে যায় মাতৃগর্ভে, আর 5% হয় জন্মের 3 মাসের মধ্যে। তাহলে কি যখন বাচ্চার ব্রেন 100% ডেভেলপ, তখন সে আপনার কাছ থেকে একটা কি কিছুই খায় নাই, আপনি তখন একদম কি নিউট্রাল দর্শক। ঠিক আছে, এরপরে যখন কি ছেলেটা ভালো রেজাল্ট করে বলেন আমার ছেলে, খারাপ রেজাল্ট করলে তোমার ছেলে। ঠিক আছে, ভালো রেজাল্ট করলে কি আমার ছেলে, খারাপ রেজাল্ট করলে, ভালো কাজ করলে আমার ছেলে, খারাপ কাজ করলে তোমার ছেলেকে কিছু শিক্ষা দিতে পারো না। ঠিক আছে, প্রবলেমটা কোথায় দেখেন, আমি যদি পরের মেয়ের যত্ন না করি তাহলে আমার বংশধর কখনোই কি ভালো হবে না, মেধাবী হবে না, ব্রেনের ম্যাচুরিটি ঠিক মতো পাবে না। তার মানে কি গর্ভের এই 280 দিন, 9 মাস খুবই ক্রুশিয়াল টাইম। সরকারের উচিত কি গর্ভের এই পুরো সময়টা বাবা এবং মা দুইজনকে ছুটি দেওয়া। ঠিক আছে, প্রাইভেট সেক্টরে হোক সরকারি সেক্টরে হোক, প্রত্যেক সেক্টরে গর্ভবতী মাগুলাকে আলাদাভাবে যত্নের ব্যবস্থা করা উচিত। দেখেন ইসরায়েলরে তো চিনেন, ঠিক আছে, ছোট্ট একটা কান্ট্রি, পৃথিবীতে যদি চিন্তা করি পিঁপড়ার সমান, পুরো পৃথিবীর ম্যাপ যদি দেন তাহলে কি পিঁপড়ার চেয়ে একটু বড় হবে, পিঁপড়ার সমান কাছাকাছি হবে। লোকসংখ্যার দিকে যদি চিন্তা করেন 0.123% হবে, এরকম। মানে একেবারে অল্প কয়েকটা লোক অল্প একটু জায়গা দিয়ে সমস্ত পৃথিবীটাকে শাসন করতেছে। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে আপনি ইসরায়েলে একজন ইহুদিকে মারছেন, সে আপনার দেশে এসে আপনাকে মারবে না। ঠিক আছে, তাহলে এই ছোট্ট দেশ অল্প জনসংখ্যা নিয়ে তারা কিভাবে এত শক্তিশালী, তারা এই জায়গাটাকে যেরকমভাবে যত্ন নেয়, আমরা কখনো মুসলিমরা ওই জায়গাটা এইভাবে যত্ন নেই না। একটা মা যখন কি প্রেগনেন্ট হয়, ওই প্রেগনেন্সি থেকে শুরু করে সন্তানের 2 বছর পর্যন্ত একদম টোটাল কেয়ার চলে। ওই সময় কি মাকে আবারও কি বীজগণিত, পাটিগণিত যা আছে সব কিছু আবার প্রথম থেকে পড়ানো হয়। কারণ কি মাতৃগর্ভে সবই কি বাচ্চারা সব কিছু শেখা শুরু করে। আর আমাদের দেশের লোকজন কি শুরু করে, সিরিয়াল আর তিসমার খান দেখা। ঠিক আছে, তিসমার খান দেখে বাচ্চা ছোটবেলা থেকে চুরি শিখে, আর সিরিয়াল দেখে মেয়েরা কি ছোটবেলা থেকে শাশুড়ির সাথে কেমনে যুদ্ধ করা লাগে, পেটের গর্ভ থেকে শিখে আসে। হবেটা কীভাবে বলেন? আপনি যদি এই সময় মাকে কোরআন শরীফ পড়ান,
মাকে কি ধর্মীয় দিকে নিয়ে যান, ধর্মীয় জ্ঞানগুলো বারবার রিক্যাপ করান, সূরাগুলো বারবার রিক্যাপ করান, হাদিসগুলো বারবার রিক্যাপ করান। বাচ্চা জন্ম থেকে এটা শিখে আসবে, সে কান লাগায় লাগায় শুনে মা কি করতেছে। এই জিনিসগুলো যদি আপনি আপনার কমিউনিটিতে ছড়াতে না পারেন, তাহলে কি কমিউনিটিতে একটা ভালো ছেলে মেয়ে পয়দা হবে না। ঠিক আছে, আপনাদের কাজ কিন্তু বড় বড় চিকিৎসা করা না, আপনাদের কাজ কি সমাজটাকে সচেতন করা, তাই না? আপনাদের লেভেল থেকে মূল কাজই কিন্তু সচেতনতা। ঠিক আছে, সব কিছু ফার্মেসিতে আসবে। ওকে ফাইন, লাস্ট ওয়ান কি? পোস্ট মেনোপোজাল টাইম। পোস্ট মেনোপোজ, পোস্ট মেনোপোজ মানে কি? হ্যাঁ, মেনস্ট্রুয়াল সাইকেল যখন বন্ধ হয়ে যায়। ঠিক আছে, একটা মেয়ের একটা নির্দিষ্ট সময় পর, সেটা হতে পারে 45 থেকে 55, কি হবে? মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হয়ে যাবে। মেনস্ট্রুয়াল সাইকেল যখন বন্ধ হয়ে যাবে তখন তার শরীরে একটা বিশেষ হরমোন তৈরি হবে না, প্যারাথ হরমোন। যে প্যারাথ হরমোনটা কি করে? শরীরে ক্যালসিয়ামটাকে ধরে রাখে। ঠিক আছে, আপনি যে খাবার খাবেন, খাবার থেকে ক্যালসিয়ামটাকে শোষণ করে। যখন এই প্যারাথ হরমোন তৈরি হবে না, আপনার শরীর থেকে ক্যালসিয়াম কি হবে? গণহারে বের হয়ে যাবে। আর ক্যালসিয়ামের রিজার্ভার কোথায়, মানে স্টোর হাউস কোথায়? বোন। বোনের ভিতরে সব ক্যালসিয়ামগুলো জমা থাকে। তাহলে ক্যালসিয়াম যখন বের হয়ে যাবে, বোন কি হবে? দুর্বল হয়ে যাবে। বোন দুর্বল হয়ে গেলে কি, একটু আশা খেলে বোন কি হবে? ভেঙে যাবে। বোন কি কুজু হয়ে যাবে, বোন রিলেটেড বিভিন্ন রোগ হবে। লাস্ট ওয়ান, পোর নিউট্রিশন। কি বললাম? পোর নিউট্রিশন মানে কি? পুষ্টি উপাদানের অভাব, তাই না? দেখবেন একটা ছেলে এবং একটা মেয়ের মাঝখানে সবসময় পুষ্টি উপাদানের ব্যবধান থাকে। কিরকম? একটা ছেলে যখন একটা এজ হয় এতগুলা খেতে পারে, একটা মেয়ে কিন্তু কি চাইলেও এতগুলা খেতে পারে না। আবার বাবা মাদি কি? ছেলে বংশের প্রতীক, তাই না? একটা ছেলে, দুইটা ছেলে হোক আর যাই হোক, মেয়ে একটা যেটা ওইটা চিন্তা করবে না। ছেলেদেরকে একটু আলাদাভাবে টেক কেয়ার করাই হয়। ঠিক আছে, জামাই আসছে, আলাদা একটু টেক কেয়ার কি করাই হয়। যখন বউ গেছে তখন কি শাশুড়িভাবে টেক কেয়ার চিন্তা করে? বাট জামাই আসছে কি টেক কেয়ারটা একটু আলাদাই হয়। আবার চিন্তা করেন যে মেয়েদের নিউট্রিশনের ঘাটতি কিন্তু সব জায়গায় থেকে যায়। 1 নম্বর, খাবার দাবারের ক্ষেত্রে আমরা সবসময় বৈষম্য করি। ছেলেকে একটু ভালোটা দিই, বড়টাই দিই ছেলেকে একটু, মেয়েকে একটু ছোটোটাই দিই, তো ছোটোটাই খা, কিছুই হবে না। আবার কি মেনস্ট্রুয়াল সাইকেলের সময় নিউট্রিশনের ঘাটতি চলে আসে, প্রেগনেন্সির সময় নিউট্রিশনের ঘাটতি চলে আসে, ল্যাকটেশনের সময় নিউট্রিশনের ঘাটতি চলে আসে। আলটিমেট যখন সে মা হয়, ঠিক আছে, আমরা কয়জন মানুষ বলেন ফ্যামিলিতে যখন খাবার খাই, আমার 2 ছেলে নিয়ে বা 1 ছেলে নিয়ে আমি কি ডাইনিংয়ে বসে খাবার শেষ করে চলে গেলাম, কি আছে না আছে এটা আমরা কি কখনো লক্ষ্য করি না। লাস্টে দেখা যায় কি, ওই যে সব কিছু রান্না করে সে খায় শুধু ঝোল। মনে করেন মাংস রান্না করছে, এটা রান্না করছে, এটা রান্না করছে, খাবে পুরাটা আর ঝোলটা, বাকি সব আমরা খেয়ে কি চলে আসছি। ঠিক আছে, নিউট্রিশনের ঘাটতিটা তার সারা জীবনের সঙ্গী। ঠিক আছে, বাট আপনার সন্তানের, আপনার সংসারের চাবিকাঠি কিন্তু মেয়েটা, তাই না? একদিন শুধু একটা জিনিস বুঝেন, আপনি আপনার ওয়াইফ, আপনার ছেলে মেয়েকে যদি একসাথে বসেন, সবাই মিলে যদি খান, এটা আলাদা একটা কি শান্তি, তাই না? সারাদিন পরিশ্রম করেন, রাতে এসে যদি একসাথে খেতে না পারেন, নিজের মতো করে খেয়ে ব্যাপারটা নিয়ে বসে বললেন, দেখবেন জামাই আর বউ দুজনেই চাকরি করে, বাসায় যখন আসে দুজনের হিস্ট্রি কিন্তু আলাদা। অফিসে একসাথে চাকরি, ও ওর মতো করছে, ওর মতো করছে, বাসায় এসে বউ চলে যায় রান্না করে, জামাই কি হাত মুখ ধুয়ে ব্যাপারটা নিয়ে কি টিভি দেখতে বসে যায়, যে আরে আমি সারাদিন অফিস করে আসছি, এখন আমরা রান্না বান্না করবো। দুইজনেই সারাদিন অফিস করছে। আপনি দেখেন সংসারের ক্ষেত্রে, ঠিক আছে, মেয়েরা সবসময় স্যাক্রিফাইস মাইন্ডেড হয়, ছেলেরা কখনোই এত স্যাক্রিফাইস মাইন্ডেড হয় না, যেভাবেই চিন্তা করে না। ঠিক আছে, একটা মেয়ে যেভাবে সন্তানের জন্য, ফ্যামিলির জন্য, স্বামীর জন্য স্যাক্রিফাইস করতে পারে, একটা ছেলে কখনোই কি ওইভাবে চিন্তাও করতে পারে না, কারণ তার ব্রেনের ম্যাচুরিটি এত না, সে বুঝেই না আসলে করা উচিত, আর বুঝলেও করে না, করলে পরিশ্রম হবে। আবার একটা সমস্যাও আছে, একবার যদি করেন তার একটা আশা বেড়ে যাবে, এরপরে না করলে মনে কষ্ট পাবে। ঠিক আছে, আসলে এগুলো যাই হোক, আপনাকে সংসারে পার্টনার রাখতে হবে, তাই না? আপনি যদি তাকে একটু হেল্প করেন, সমস্যা কি? সংসার তো আপনারই আগাচ্ছে, ব্যাপারটা না বলে একটু হেল্প করেন না, কি হবে? সে রান্না করুক, আপনি কি একটু কুটাকুটি করে দেন, কি হবে? রান্নাটাও আগাবে, তাই না? দুজনে একটু গল্প গুজব করতে পারলেন, সংসারটাও কি ভালো থাকবে, ডিভোর্সের হারও কমবে, তাই না? উত্তর এলাকাতে কি ডিভোর্সের হার সর্বোচ্চ ঢাকার ভিতরে। কিসের জন্য? এই এলাকাতে সর্বোচ্চ শিক্ষিত মানুষ থাকে, বেশি শিক্ষিত মানুষ দুইজন একজন আরেকজনের সাথে থাকতে পারে না। চুম্বকের 2 মেরু কি করে? পরস্পরকে বিকর্ষণ করে, সেজন্য কি ডিভোর্সের হার বেশি। ঠিক আছে, কারণ একজন আরেকজনের সাথে কি থাকতে পছন্দ করে না।
ও যে খোঁজখবর নেয় না, হেল্প করে না, চুপচাপ থাকে। ঠিক আছে, জিনিসগুলো খেয়াল রাখবে। তাহলে মেয়েদের বোন রিলেটেড রোগ ছেলেদের 3 গুণ বেশি হওয়ার কারণ কি? এই কয়েকটা কারণ। ঠিক আছে, ওকে, তাহলে আমরা দ্রুত এটা শেষ করে ফেলতে পারবো। এখন কম্পোজিশন শেষ। স্ট্রাকচার কি? স্ট্রাকচার মানে গঠন। একটা বোন 3টা জিনিসে গঠিত হয়। দেখেন, এটা যদি একটা বোন হয়, বোনের উপরে একটা আবরণ থাকে, পাতলা সাদা একটা পর্দা থাকবে। কি থাকবে? পাতলা সাদা একটা পর্দা থাকবে। এই পর্দাটার নাম কি? পেরিঅস্টিয়াম, মানে কি? বোনের পর্দা। ওকে, তারপরে কি? শক্ত টিস্যু থাকবে, কম্প্যাক্ট টিস্যু। কি? ঠিক আছে, এরপরে এই সাদা পর্দার নিচের অংশ কি? অনেক শক্ত। এই শক্ত অংশটাকে কি বলা হয়? কম্প্যাক্ট টিস্যু। দেখেন আপনাদের বোনের স্ট্রাকচারটা দেওয়া আছে কত পেজ নাম্বার 21 এর নিচে। দেখেন 21 এর নিচে, হ্যাঁ, গাঠনিক উপাদান, এটা স্ট্রাকচার। তাহলে প্রথমে দেওয়া আছে কি? পেরিঅস্টিয়াম। পেরিঅস্টিয়াম মানে কি? বোনের একদম উপরের আবরণ। এরপরে কি দেওয়া আছে? কম্প্যাক্ট টিস্যু। কম্প্যাক্ট টিস্যু মানে কি? শক্ত অংশ। এরপরে দেওয়া আছে কি? এই কম্প্যাক্ট টিস্যু নিচে থাকবে কি? হ্যাঁ, স্পঞ্জি টিস্যু। ঠিক আছে, স্পঞ্জি টিস্যু। স্পঞ্জি টিস্যু মানে কি? নরম টিস্যু। এর নিচেই থাকবে কি? বোন মেরু। কি থাকবে? বোন মেরু, সব নরম কানেক্টিভ টিস্যু, বোন মেরু। তাহলে হাড়ের স্ট্রাকচার কয়টা? 4টা। একদম উপরে থাকবে কি? পেরিঅস্টিয়াম। তারপরে থাকবে শক্ত অংশ, কম্প্যাক্ট টিস্যু। এরপরে থাকবে নরম অংশ কি? স্পঞ্জি টিস্যু। এরপরে থাকবে কি? বোন মেরু। মনে রাখতে হবে কিন্তু 4টা উপাদান। ওকে, আমরা নারিকেল দেখছি না? ঝোনা নারিকেল। ঝোনা নারিকেল আর হাড়ের গঠন কি একই রকম? ঝোনা নারিকেলের উপরে কি থাকে? এক ধরনের ছোবড়া থাকে না? ছোবড়াই তো থাকে। এটাকে টেনে টেনে কি করতে হয়? তুলে ফেলতে হয়। ছোবড়াটা হচ্ছে কি? পেরিঅস্টিয়াম। এরপরে কি থাকে? শক্ত আঁচিল, তাই না? একেবারে শক্ত, কিন্তু এটা অনেক হার্ড। এটা হচ্ছে কি? কম্প্যাক্ট টিস্যু, বোনের ওই অংশটা। এরপরের অংশ কি থাকে? যেটা আমরা কি নারিকেল আকারে খাই, পিঠা বানাই, তাই না? এটা কি? কিছুটা স্পঞ্জি টিস্যু, কিছুটা কি? নরম। এরপরের ভিতরে কি থাকে? পানি থাকে, অথবা যদি গ্যাস হয়ে যায় তাহলে কি থাকে? একটা ফুলের মতো ইয়া থাকে, তাই না? এটা তো নারিকেল তেল বানায়। উপরে ওঠে, এটা একেবারে নরম না? তাহলে এই যে যে নারিকেলের আবরণটা, ঠিক বোনের আবরণটা কি একই রকম। একেবারে উপরে থাকবে একটা আবরণ, নাম কি? পেরিঅস্টিয়াম। তারপরে হচ্ছে কি? কম্প্যাক্ট টিস্যু। এরপরে কি? স্পঞ্জি টিস্যু। এরপরে কি? বোন মেরু, ওই যে ভিতরের গোলটা। মনে থাকবে না? 4টা উপাদান। ওকে, এরপরে আমরা বলবো বোনের প্রকারভেদ। বোন কত প্রকার? ঠিক আছে, টাইপ অফ বোন। দেখেন, বোনগুলাকে যদি আমরা আকার আকৃতি অনুযায়ী ভাগ করি, কি? আকার আকৃতি, এটাকে বলা হয় মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন। ঠিক আছে, এই পাশে দেখেন পরের পেজে দেওয়া আছে বোনের টাইপ। বোনকে যদি আমরা কি? মরফোলজিক্যাল ভাগ করি আকার আকৃতি অনুযায়ী, সাইজ অনুযায়ী, তাহলে কিন্তু এখানে বোন দেখেই বুঝে যাচ্ছে। দেখেন, কিছু কিছু বোন আছে কি? লম্বা লম্বা, তাই না? কিছু কিছু বোন আছে কি? একেবারে ছোট ছোট। কিছু কিছু বোন আছে কি? চ্যাপ্টা, তাই না? আবার কিছু বোন আছে কি? একেবারে ইরেগুলার, একটার সাথে আরেকটা কোনো মিলই নাই। তাহলে আমরা যদি বোনকে ভাগ করি, লম্বা বোনকে কি বলা হয়? লং বোন। কি না? লং বোন। ছোট বোনকে কি বলা হয়? শর্ট বোন। ঠিক আছে, শর্ট বোন। এটাকে বলা হয় ফ্ল্যাট বোন, চ্যাপ্টা, ফ্ল্যাট বোন। ওকে, এটাকে বলা হয় কি? ইরেগুলার বোন। কি বলা হয়? ইরেগুলার বোন। এই বোনগুলো হচ্ছে রেগুলার না, একটার সাথে আরেকটা একই সাথে থাকে, কিন্তু একটার সাথে আরেকটা রকম আলাদা। ইরেগুলার বোন। এরপরে কি? আরো 2টা রকমের বোন আমরা পড়বো। ঠিক আছে, একটা হচ্ছে আমাদের সাইনোসাইটিস হয় না? সাইনাসের প্রবলেমগুলো যে হয়, এই যে যে বোনগুলোর ভিতরে সাইনাসের প্রবলেম হয়, এই বোনগুলোকে বলা হয় নিউম্যাটিক বোন। কি বলা হয়? নিউম্যাটিক বোন। এই বোনগুলোর মধ্যে কি থাকে? বায়ুকুঠুরি থাকে, এরকম গর্ত থাকে ছোট ছোট। এই গর্তের মধ্যে বাতাস আটকে থাকে। এইখানে যখন ব্যাকটেরিয়া বাসা বাঁধে, ইনফ্লামেশন হয়, তখনই আমার সাইনোসাইটিস হয়। তাহলে কি? এই যে আমার মাথার মস্তিষ্কের এই বোনগুলো হয়, দেখি এই বোনের নাম কি? বুঝলেন? নিউমেটিক বোন। নিউম্যাটিক বোন। বোনটার নাম কি? ও আচ্ছা, আপনাদের তো বোন আমরা পড়াই নেই। ঠিক আছে, বোন তো পড়াই নেই। দেখেন, এটা হচ্ছে কি? জাইগোম্যাটিক বোন। এটা হচ্ছে কি? উপরের নিচেরটা হচ্ছে ম্যান্ডিবল, উপরেরটা হচ্ছে ম্যাক্সিলা। ঠিক আছে, এগুলো হচ্ছে ন্যাসাল বোন। ঠিক আছে, এগুলো হচ্ছে ইথময়েড বোন। ঠিক আছে, এগুলো হচ্ছে ল্যাক্রিমাল বোন। এগুলো আমরা পড়বো। হ্যাঁ, এখন এই যে বোনগুলা, এই বোনগুলার ভিতরে কি থাকে? এক ধরনের বায়ুকুঠুরি থাকে। এই বায়ুকুঠুরির মধ্যে যদি কখনো ব্যাকটেরিয়া আক্রমণ করে, আমাদের এই সাইনোসাইটিসের প্রবলেম হয়।
ক্লিয়ার কিনা? তাহলে এই বোনগুলোকে বলা হয় কি নিউম্যাটিক বোন। আরেকটাকে বলা হয় সিসাময়েড বোন। কি নাম? সিসাময়েড বোন। কাকে বলা হয়? এই যে মালাই চাকতি গুলোই চাকতি বলি না আমি, এই মালাই চাকতি গুলোই চাকতিকে বলা হয় সিসাময়েড বোন। কেন বলা হয় সিসাময়েড বোন? আমার বডির এইটা একমাত্র বোন যে বোনের সাথে অন্য বোনের কোনো জয়েন্ট নাই। এই যে দেখেন এই বোনের সাথে এই বোনের একটা জয়েন্ট আছে, কিন্তু এই বোনের সাথে কি কারো কোনো জয়েন্ট নাই। এই বোনটা কি মাংস বেশি দিয়ে এই জায়গাটাতে কি শুধুমাত্র বেঁধে রাখা হয়েছে, একদম জয়েন্টলেস একটা বোন। ঠিক আছে, শরীরের একমাত্র বোন, সেই জন্য এই বোনটার নাম কি? সিসাময়েড বোন। সব বোনের সাথে কি সংযোগ আছে এক বোনের সাথে অন্য বোনের, কিন্তু এই দুইটা বোনের কোনো জয়েন্ট নাই। এই পায়ে একটা, এই পায়ে একটা। নাম কি? প্যাটেলা। এদের নাম কি? প্যাটেলা। মানে মেডিকেল টার্মে আমরা বলবো প্যাটেলা, আর বাংলায় কি বলে? গুলোই চাকতি, মালাই চাকতি, চাকতি, কত কি বলে না? ঠিক আছে, এই বোনটাকে বলা হয় সিসাময়েড। তাহলে কি আকার আকৃতি অনুযায়ী বোন কত প্রকার? 6 প্রকার। কি কি? লম্বা লম্বা বোন, লং বোন; ছোট ছোট বোন, শর্ট বোন; আরেকটা ফ্ল্যাট বোন, ক্যাপসাটা; আর ইরেগুলার বোন, মেরুদণ্ডের বোনগুলো। ঠিক আছে, সিসাময়েড বোন কোনটা? এই যেটা। আর নিউম্যাটিক বোন কোনগুলো? এইগুলা, যেগুলোর মধ্যে বায়ুগুলি থাকে। এছাড়াও বোনকে আরো দুই ভাগে ভাগ করবো। একদম লাস্টেরটা দুইটা করবো এখানে, একদম লাস্টে দেখেন এই নাম্বারটা কি বলছে? পজিশন অনুযায়ী, তাই না? পজিশন অনুযায়ী বোনকে দুই ভাগে ভাগ করব। দেখেন আমার শরীরের মূল কঙ্কাল কতটুকু, এই মাথা থেকে শুরু করে একদম মেরুদণ্ডের এই পর্যন্ত, এইটুকু হচ্ছে আমার মূল কঙ্কাল। ঠিক আছে, আর এই যে এটা দেখতেছেন আর এটা দেখতেছেন, এগুলো কিন্তু সাইড কঙ্কাল। ঠিক আছে, এগুলো কি? সাইড কঙ্কাল। মূল কঙ্কাল কতটুকু? মাথা থেকে শুরু করে একদম মেরুদণ্ডের এই যে এই বোনটা পর্যন্ত, কক্সিস পর্যন্ত। এটা হচ্ছে আপনার মূল বোন। এই মূল বডিটাকে বলা হয় কি? মূল বডিতে যে বোনগুলো আছে এই বোনগুলো বলা হয় কি? অ্যাক্সিয়াল বোন। কি নাম? অ্যাক্সিয়াল বোন, মূল বডির বোন বা অক্ষীয় বোন। আরেকটা কি? অ্যাপেন্ডিকুলার বোন। অ্যাপেন্ডিকুলার মানে কি? উপাঙ্গীয় বা সাইড বোন। ঠিক আছে, আমার বডির মূল অংশ থেকে কি যেটা বাইরে, দেখেন মাথা, মেরুদণ্ড, তাই না? এই হচ্ছে কি আমার মূল বডি। তার মানে এটা যদি আমার মাথা হয়, এটা আমার ঘাড়, এটা আমার মেরুদণ্ড, এটা আমার বুক, তাই না? বুকের খাঁচা। আর এটা কি? আমার হাত, এটা আমার কি? পা। তাহলে এই হাত এবং পা এগুলো কি? মূল বডি থেকে আউট আসছে। দেখেন মূল বডির সাথে এদেরকে জয়েন্ট করে রাখা হয়েছে, মূল বডির সাথে এদেরকে আটকে রাখা হয়েছে, মূল বডির সাথে কি কি আটকে রাখা হয়েছে। ওকে, তাহলে এগুলো হচ্ছে কি? অ্যাপেন্ডিকুলার বোন, আর এগুলো হচ্ছে কি? অ্যাক্সিয়াল বোন। আমাদের দেহে অ্যাক্সিয়াল বোন মানে মূল বডির বোন আছে কয়টি? 80টি। কয়টি আছে? মূল বডি কয়টি বোন দিয়ে তৈরি? 80টি। আর অ্যাপেন্ডিকুলার বোন, অ্যাপেন্ডিকুলার বোন হচ্ছে 126টি। তাহলে আমার টোটাল বোন কয়টি হয়? 206টি। ঠিক আছে, তাহলে আমার সাইডে হাতে এবং পায়ে টোটাল বোন আছে কয়টা? 126টি। আর মূল বডিতে বোন আছে কয়টা? 80টি। মনে থাকবে না যে বোন মূলত কি দুইটা ভাগে ভাগ করতেছি আমরা? এটা অনেকগুলো ভাগ আছে, আমরা দুইটা করতেছি। কি কি? এক নম্বর ভাগ হচ্ছে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন, মানে আকার আকৃতি অনুযায়ী বোনকে কত ভাগে ভাগ করা হয়। আরেকটা হচ্ছে অবস্থান, পজিশন অনুযায়ী বোনকে কত ভাগে ভাগ করা হয়। পজিশন অনুযায়ী দুই রকম, একটা মূল বডিতে, আরেকটা কি? সাইড কঙ্কালে। মূল কঙ্কালে, সাইড কঙ্কালে। ঠিক আছে, মূল কঙ্কালে বোন কয়টা থাকে? 80টা। সাইড কঙ্কালে বোন কয়টা থাকে? 126টা। মনে থাকবে না? ওকে, এবার আসেন বোনের কাজ। ঠিক আছে, বোনের কাজ আমরা পারবো না কিভাবে? বোনের কাজগুলা মুখস্থ করার দরকারই না, আপনি বানাই দিবেন আপনার শরীরের মধ্যে। বোন কি করে? আমাদের দেহের আকার আকৃতি নির্ধারণ করে, তাই না? বোন আমাদের দেহে, আমি যেরকম দেখতেছি এটা আমার বোনের জন্য, তাহলে বোন আমাদের শরীরের আকার আকৃতি গঠন করে। এরপরে কি? এই যে আমার শরীরের টোটাল ওজনটা, ওয়েটটা, এটা বহন করতেছে কে? বোন না? তাহলে বোন শরীরের কি বহন করে? ওজন বহন করে, ভার বহন করে, তাই না? এরপরে কি বলবো? বোন আমার শরীরের খুবই গুরুত্বপূর্ণ যে অঙ্গগুলো আছে এই অঙ্গগুলাকে কি করে? বাহিরের আঘাত থেকে রক্ষা করে। যেমন ব্রেন খুবই গুরুত্বপূর্ণ অর্গান, চারদিকে বোন দিয়ে কি করতেছে? টাচ করে আসলে কি ব্রেনের ভিতরে এসে বাড়ি লাগবে না? হার্ট, লাংস, তাই না? তাহলে এই যে গুরুত্বপূর্ণ অঙ্গগুলো এগুলো বাহিরের আঘাত থেকে রক্ষা করতেছে কে? বোন। তারপরে বোনের ভিতর যে বোন মেরু থাকে এটা ব্লাড সেল তৈরিতে কি করে? সাহায্য করে, তাই না? আমাদের বিভিন্ন মুভমেন্টে কি বোন সাহায্য করে। এখানে বোনের অনেকগুলো ফাংশন দিয়ে দেওয়া আছে, তাই না? একটু দেখলেই পারবেন কি কি দেওয়া আছে। দেহের কাঠামো নির্মাণ করে, এটা তো আমরা জানি। আকার আকৃতি কি দান করে, দেহের ভার বহন করে, গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে রক্ষা করে, বোন মেরু থেকে ব্লাড সেল তৈরি হয়, আমাদের হাঁটা চলার কি হাঁটা চলায় সাহায্য করে, ক্যালসিয়াম ফসফেট এবং আয়রনের কি
মানে গুদামঘর হিসেবে কাজ করে, স্টোর হাউস। তারপরে কি বোন রক্ত থেকে কিছু দূষিত পদার্থ বের করে দিতে কি করে, নিষ্কাশন করতে সাহায্য করে। পারবেন না? তাহলে আমার প্রথম প্রশ্ন, বোন কাকে বলে? ক্লিয়ার কিনা? বোন কাকে বলে পারবো না? বলেন তো বোন কাকে বলে? তো হচ্ছে দেহের শক্ত যে কাঠামো যেটার মধ্যে কানেক্টিভ টিস্যু এবং এখানে হচ্ছে বোনের তিনটা পয়েন্ট। একটা বার কি বোন হচ্ছে বিশেষ ধরনের শক্ত কানেক্টিভ টিস্যু যেটা প্রচুর ব্লাড ভেসেল সমৃদ্ধ, যেটা আমাদের শরীরের কাঠামো গঠন করে। ক্লিয়ার কিনা? বসেন। এরপর হচ্ছে কি বোনের আমরা উপাদান বললাম। উপাদানকে আমরা কয় ভাগে ভাগ করছি? দুই ভাগে। কি কি? এক সাইডে থাকলো বোন সেল, আরেক সাইডে কি বোন মেরু। বোন সেলটা কত ধরনের? তিন ধরনের। কি কি? অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট। ওইদিকে আমরা কি বোন মেরুতে কি কি জিনিস আছে? ওয়াটার, আরেকটা কি সলিড। সলিডের ভিতর কি কি আছে? অর্গানিক, ইনঅর্গানিক। এতটুকু বুঝতে হবে না? স্ট্রাকচার, স্ট্রাকচারে কয়টা জিনিস পড়লাম আমরা? চারটা। কি কি জিনিস আছে? বোনের আবরণ নাম কি? পেরিঅস্টিয়াম। এরপরে এক ধরনের শক্ত সেল, নারিকেলের সাথে তুলনা করে মনে রাখবেন। শক্ত সেলগুলোকে কি বললাম? কম্প্যাক্ট। উপরের আবরণটা পেরিঅস্টিয়াম। পেরি মানে আবরণ। দেখেন এই জিনিসটা মনে রাখবেন, যে কোনো জিনিসের আগে যদি পেরি শব্দটা যোগ থাকে বুঝবেন এটা ওই জিনিসের কি আবরণ। যেমন কি পেরি অস্ট্রিয়াম, এটা কি বোনের আবরণ। যদি বলি পেরি কন্ড্রিয়াম, কার্টিলেজের আবরণ। যদি বলি পেরি কার্ডিয়াম, তাহলে কি হাড়ের আবরণ। যদি বলি পেরিটোনিয়াম, তাহলে এটা কি জিআই ট্র্যাকের আবরণ। অর্থাৎ পেরি শব্দটা থাকা মানে কি বুঝবো আমরা? যেটা কোনো জিনিসের আবরণ, পর্দা। ঠিক আছে? পেরি ছাড়াও পর্দা হয়, বা পেরি থাকলে নিশ্চিত পর্দা। যেমন আমার ব্রেনের পর্দার নাম কি? মেনেঞ্জিস। আমার লাংসের পর্দার নাম কি? প্লুরা। ঠিক আছে? তার মানে পেরি মানে হচ্ছে কি আবরণ, বাট পেরি ছাড়াও কিছু আবরণ হতে পারে। হ্যাঁ, মেমব্রেন মানে তো মেমব্রেন নাম হচ্ছে পর্দা, বুঝেন? মেমব্রেন নাম হচ্ছে কি? পর্দা। বাট এই পর্দাটা যদি বোনের হয় সেই মেমব্রেনের নাম আরেকটা হবে। পর্দাটা যদি কি হার্টের হয় তার নাম আরেকটা হবে, লাংসের হলে আরেকটা হবে। ক্লিয়ার? দেখেন আমরা বলতেছি মেমব্রেন, যে পর্যন্ত বলতেছি না সেল মেমব্রেন তার আগে কিন্তু বলতেছি এটা কোষ পর্দা। তার মানে মেমব্রেন মানে হচ্ছে কি পর্দা, বাট পর্দাটা কার? মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন বললে কার পর্দা? মাইটোকন্ড্রিয়াল। নিউক্লিয়ার মেমব্রেন বললে কার পর্দা? নিউক্লিয়াসে, তাই না? ওকে, এতটুকু ক্লিয়ার কিনা? তাহলে টাইপ অফ বোনে আমরা কি পড়লাম? প্রথমে আমরা পড়লাম যে বোনকে মরফোলজিক্যাল আকার আকৃতি অনুযায়ী 6 ভাগে ভাগ করা হয়। এরপরে বললাম পজিশন অনুযায়ী 2 ভাগে ভাগ করা হয়, মনে থাকবে না? এরপরে কি বললাম? কাজ। বোনের কাজ তো আপনি আপনার সুবিধা মতো চোখ বন্ধ করে বানাই দিতে পারবেন। বুঝি নাই? নিউমেটিক বোন, পেরি না। ঠিক আছে, নাম হবে কি? নিউমেটিক। নিউমোনিয়ার উচ্চারণ কেমনে লেখে? এই যে দেখেন পি এন ই নিউমোনিয়া। হ্যাঁ, পি এর উচ্চারণ হবে না। নিউমোনিয়া, নিউমেটিক। ঠিক আছে? এতটুকু ক্লিয়ার হয় না? তাহলে প্রথম কোশ্চেনটা আমাদের কি কি? 2টা কোশ্চেন আজকে আমরা করলাম। কোশ্চেন দুটো লিখে নেন। 1 নাম্বার, ডিফাইন বোন। Write down the composition, structure, type and function of bone. Write down the composition, structure and function of bone. ক্লিয়ার? প্রথম কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন দেখেন। Why
women are more affected in bone related disease? Bone related disease ছেলেদের তুলনায় মেয়েরা কেন বেশি আক্রান্ত হয়? এই দুইটা কোশ্চেন নেক্সট ক্লাসে পড়া থাকবে, পারবেন না? নেক্সট ক্লাসে আমরা কি বোনগুলাতে চলে যাব, বোন মেরুটা পড়ে বোনগুলাতে চলে যাব। দেখেন 206টা বোন মনে হচ্ছে অনেক, বাট কিন্তু 206টা বোন মুখস্থ করতে আপনার 2 দিনও লাগবে না। ঠিক আছে, আমরা ক্লাসেই সবগুলো বোন মুখস্থ করাই দিব। ওকে, ঠিক আছে, আজকে ক্লাস তাহলে এতটুকু পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ। নেক্সট ক্লাস করতে